এই যে, আপনি কেমন আছেন এখন? দেখতেই তো পারছেন কেমন আছি, আবার প্রশ্ন করছেন কেন? আরে বাবা, আপনি রেগে যাচ্ছেন কেন? এমনি জিজ্ঞেস করবেন কেন? আর আপনি আমার কেবিনে কোন সাহসে প্রবেশ করেছেন? আরে ডক্টর বলল আপনি এখন বিপদমুক্ত, তাই আপনাকে দেখতে আসলাম। আর আমি সেই ছেলে যে আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। ও, ডক্টর তাহলে এত সময় আপনার কথাই বলছিল। আচ্ছা শোনেন, থ্যাংক ইউ আমাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসার জন্য। আর শোনেন, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবো আমি, আমাকে কিছু খেতে দিন। আচ্ছা ওয়েট, আমি এখনই ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসছি। অন্যদিকে প্রীতির বাবা মা তো টেনশনে শেষ। ওনাদের মেয়ে কোথায় গেল? সেই সকালে বের হয়েছে, এখনো বাড়ি ফিরছে না। প্রীতির আম্মু তো কেঁদে কেঁদে চোখ লাল বানিয়ে ফেলছে, বারবার বলছেন, এই প্রীতির আব্বু, আমার মেয়ে কোথায়? সে এখন আসছে না কেন? প্রীতির আব্বুও চুপ করে আছে। ওনার মাথায় যেন কিছুই ঢুকছে না। মেয়েটা তো এত সময় কখনো বাইরে থাকে না, কিন্তু আজ কি হয়েছে যে এখনো বাড়ি ফিরছে না? দুপুর পেরিয়ে বিকাল হতে চললো। না, এভাবে আর বসে থাকলে চলবে না। তিনি লোক লাগিয়ে দেয় প্রীতিকে খোঁজার জন্য। অন্যদিকে আকাশ, কি নাস্তা নিয়ে যাব ওনার জন্য? মাথায় কিছু কাজ করছে না, পকেটেও টাকা নাই, আছে মাত্র 30 টাকা। এটা দিয়ে কি হবে? নিজেও তো না খেয়ে আছি। দূর, আমার যা হবে হোক, ওনার জন্য এই টাকা দিয়ে কিছু কিনে নিয়ে যাই। এই যে দোকানদার মামা, হ্যাঁ মামা বলেন। ছোট একটা পাউরুটির প্যাকেট আর 2টা কলা দিন। দোকানদার আকাশের কথা মতো এক প্যাকেট পাউরুটি আর 2টা কলা মিলিয়ে একটা প্যাকেট করে দেয়। সেই নাস্তাগুলো নিয়ে আবার হসপিটালে কেবিনের ভিতরে চলে আসে। নাস্তার প্যাকেটটা প্রীতির দিকে এগিয়ে দিয়ে বললাম, এই যে নিন, এগুলো খেয়ে নিন। নাস্তার প্যাকেটটা খুলে তো প্রীতির মেজাজ খারাপ হয়ে যায়। রাগী স্বরে জিজ্ঞেস করে, এই যে, এগুলো কি? কেন? পাউরুটি আর কলা। এই ছোট লোক, এগুলো কোনো খাবার? হ্যাঁ, তুই আমার জন্য এগুলো কি নিয়ে এসেছিস? এসব পাউরুটি আর কলা তো আমার বাসার পোষা কুকুরগুলোকেও খেতে দেয় না, আর তুই আমার জন্য এসব নিয়ে এসেছিস? কথাটা বলে খাবার প্যাকেটটা আকাশের মুখের উপর ছুঁড়ে মারে প্রীতি। তারপর আবার বলে, যা গিয়ে আমার জন্য ভালো কিছু নিয়ে আয়। আমার কাছে কোনো টাকা নেই। এই ছোট লোক, টাকা নাই কেন? না, ইচ্ছে করে খরচ করিস না। শোন, তোর টাকা আমি দিয়ে দিব। যা গিয়ে আমার জন্য ভালো কিছু নিয়ে আয়। সত্যি আমার কাছে কোনো টাকা নেই। এই কুকুরের বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার মুখের উপরে কথা বলিস? আমি এত কিছু শুনতে চাই না। তুই এখন আমার জন্য খাবার নিয়ে আসবি, সেটা যেখান থেকেই হোক। আমি জানি না, আমার খিদা পেয়েছে, আমি খাবার খাবো। যা এখন আমার চোখের সামনে থেকে। হুঁ। আকাশ কি করবে? কিছুই তো মাথায় কাজ করছে না। আসলে উপকার করতে, কিন্তু এখানে এসে সে উল্টো ফেসে গেছে। অপমানিত হতে হচ্ছে তাকে। তার কাছে আর একটা টাকা অবশিষ্ট বাকি নেই। কি করবে সে? পরে হঠাৎ মাথায় কাজ করছে, তার তো একটা ফোন আছে। সে কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, আমার একটা ফোন আছে, সেটা আপনি রেখে দিন আর আমায় কিছু টাকা দিন। আমার রোগীর খিদে পেয়েছে, ওনার জন্য খাবার নিয়ে যেতে হবে। পরে আপনাকে টাকা দিয়ে আমি আমার ফোনটা নিয়ে নেব। আল্লাহ, প্লিজ এভাবে বলবেন না। আপনার ফোন আপনার কাছে রেখে দিন, আর এই যে নিন টাকা। 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে এটা দিয়ে ওনাকে ভালো কিছু কিনে খাওয়ান। আকাশের শরম লাগছে ডক্টরের কাছ থেকে টাকা নিতে, কিন্তু কি করবে সে? সেও তো নিরুপায়। প্রীতি বলছি, ভালো কিছু খাবার নিয়ে যেতে হবে, না হলে আবার কথা শোনাবে তাকে। সে লজ্জা শরমে মাথা খেয়ে ডাক্তারের কাছ থেকে টাকা নিয়ে প্রীতির জন্য ভালো কিছু খাবার নিয়ে যায়। আর ভাগ্যিস ভালো, সরকারি হাসপাতাল বলে বেঁচে গেছে, না হয়তো বিলের টাকাও পরিশোধ করতে হতো। এই যে নিন আপনার ভালো খাবার। এই ছোট লোক, খাবারগুলো আমাকে দিচ্ছিস কেন? আমি কি নিজ হাতে খেতে পারবো নাকি? তাহলে তুই আমাকে খাইয়ে দিবি, আমি নিজ হাতে খেতে পারি না। কি বলবো, মাথার মধ্যে কিছুই যেন কাজ করছে না। কারণ যেই মেয়ে ছোট লোক বলে নিন্দা করছে, সেই মেয়ে বলছে খাইয়ে দিতে। ভাইরে, আজীব ক্যারেক্টার মেয়েদের, কখন কোন ভূত চাপে মাথার মধ্যে কিছুই বুঝে আসে না। ছোট লোক বলে আবার তার হাতে খেতেও চায়। বাদ দেয় সেসব কথা, হাতটা ধুয়ে প্রীতিকে খাইয়ে দিচ্ছি। প্রীতি একদম ছোট বাচ্চার মতো করে হেলে দুলে খাবার খাচ্ছে, আর ঠিক মতো খেতেও পারছে না, মুখের আশেপাশে ভরিয়ে ফেলেছে। ওর এই অবস্থা দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। আল্লাহ, একদম বাচ্চা মেয়ের মতো মন মানসিকতা ওনার মধ্যে। এই যে, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে,
প্রীতিকে খাইয়ে দিয়ে অবশিষ্ট কিছু খাবার বেঁচে গিয়েছে, সেগুলো নিজে খেয়ে নিলাম। কি করব, সেই সকাল থেকে তো নিজেও না খেয়ে আছি। পেটে আর বাদাম আনছিল না, তাই প্রীতির ঝুটা খাবারগুলোই নিজে খেয়ে নিলাম। এই যে আমি ঘুমাবো। হ্যাঁ ঘুমান। আপনাকে বারণ করেছে কে? আমি একা ঘুমাতে পারি না, আমার একা ঘুমাতে ভয় করে। আপনিও আমার সাথে ঘুমাবেন? আল্লাহ, পাগল হয়ে যাব। খানিকক্ষণ পরপর মুখের বলি বদলাই। কিছুক্ষণ আপনি বলছে, আবার কিছুক্ষণ তুই। না, আমি এখন ঘুমাবো না, আপনি ঘুমান। আল্লাহ, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আচ্ছা ঘুমাচ্ছি, আপনি একটু ওয়েট করুন, আমি ফ্রেশ হয়ে এখনই আসছি। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসবি, আমার একা থাকতে ভয় করে। আচ্ছা ঠিক আছে। তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুমে গিয়ে ভাবছি এ কার পাল্লায় পড়লাম আমি। তবে একটা জিনিস ফিল করেছি, ওনাকে দেখলে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করে। মনে হয় ওনার রূপের ঝলক আমার কলিজাকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। এক দেখাতেই মনের মধ্যে জায়গা করে ফেলেছে। কিন্তু আফসোস, আমার মনের কথাগুলো মনেই থেকে যাবে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ক্যাবিনে গিয়ে দেখি প্রীতি অপেক্ষায় বসে আছে। আমি যাওয়ার সাথে সাথে তাকে টান দিয়ে ওরা একদম কাছে নিয়ে গেল। আমি তো অবাক, কি করছে কি প্রীতি? পাগল টাগল হয়ে গেল নাকি আবার? এমনিতে তো ঝাটকা খেলাম, এরপর প্রীতি যা করলো তাতে তো আরো বড় শখ খেলাম। প্রীতি একদম ঝাপটে ধরে আমার বুকে মুখ গুজে দিয়ে শুয়ে পড়েছে। কি বলবে ভেবে পাচ্ছে না, চোখগুলো জাস্ট বড় বড় হয়ে আছে, কিন্তু অবশ্য ভালো লাগছে। প্রীতির কর্মকাণ্ড দেখে মনে বেফাস একটা স্বপ্ন জেগে বসেছে। ইস, উনি যদি আমার স্বপ্নের রানী হতো, উনি যদি আমার জীবন সঙ্গী হতো, তাহলে এভাবেই সারা জীবন নিজের বুকের সাথে জড়িয়ে ধরে থাকতে পারতাম। আনমনে বলছি কথাগুলো। তারপর প্রীতিকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা আপনাকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। আমিও কি আপনাকে জড়িয়ে ধরবো? প্রীতিকে কে বোঝাবে যে আকাশের মাথায় অলরেডি শয়তান চেপে আছে, জেগে জেগে ওকে বউ বানানোর স্বপ্ন দেখছে। তারপর প্রীতিকে জড়িয়ে ধরে আকাশ। প্রীতি চুপচাপ একদম ছোট বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আকাশের বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে প্রীতির বাবা মা তো পাগল পাগল হয়ে গেছে। রাত হয়ে গেছে, এখনো মেয়ে বাড়ি ফিরছে না। আবার খোঁজ নেওয়ার জন্য লোকও লাগিয়েছে, তাদেরও কোনো ফোন আসছে না। ভোরে আকাশে ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে তো অবাক, মেয়েটা বিছানায় নেই। তার উপরে ফ্লোরটা পুরো রক্তে লাল হয়ে আছে। আকাশ মাথা চুলকাতে চুলকাতে বলল, মাথায় তো কিছুই কাজ করছে না, ফ্লোরে রক্ত কেন? তার উপরে মেয়েটা কোথায় গেল? বেড থেকে নেমে যেই না ফ্লোরে পা ফেললো, এমন সময় কারো হাতের উপরে পাড়া পড়লো। থতমত খেয়ে গেলাম, নিজেকে নিজে প্রশ্ন করলাম, কার হাতের উপরে পাড়া দিয়েছি আমি? নজরটা নিচে ঘোরাতেই দেখলাম প্রীতি ফ্লোরের উপরে পড়ে আছে, শরীরটা বেডের ভিতরে সাইডে, আর হাতটা বাহিরে বেরিয়ে আছে। মাথায় যেখানে আঘাত পেয়েছিল, প্রীতির সেখানের থেকে রক্ত বের হচ্ছে, আর সেই রক্তই পুরো ফ্লোর গড়িয়েছে। আল্লাহ, এখন কি করব আমি? মেয়েটা কখন বেড থেকে পড়ে গেল? সে তো আমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এই যে শুনছেন, কোনো সারা শব্দ নেই, তাই আবার ডাক দিলাম, কিন্তু তাও সাড়া পেলাম না। এবার আমি শিওর যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। মেয়েটাকে বেডের উপরে শুইয়ে দিয়ে আমি দৌড়ে ডক্টর আরিয়ানের কেবিনে চলে যাই। ডক্টর আমার পেশেন্টের কি জানি হয়েছে, রাতে কেবিনের বেডে ঘুমিয়েছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্লোরের উপরে পড়ে আছে, আর মাথার ক্ষত জায়গাটা থেকে রক্ত বের হয়ে পুরো ফ্লোর লাল হয়ে গিয়েছে। প্লিজ একটু আসুন। আচ্ছা চলুন চলুন, কি বলছেন, কিভাবে হলো এমনটা? এমনিতে মাথায় আঘাত পেয়েছে, তার উপরে যদি আবার প্রেশার পড়ে সেটার উপরে, তাহলে রোগীর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ডক্টর প্লিজ এভাবে বলবেন না, আপনি একটু দেখুন। ডাক্তার আরিয়ান কেবিনে গিয়ে মেয়েটার কি হয়েছে সেটা দেখছে। আকাশ সাথেই দাঁড়িয়ে আছে, টেনশনে তার মাথায় কাজ করছে না। তারপর ডাক্তার আরিয়ান বলল, দেখেন, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। উনি মাথায় আবার আঘাত পেয়েছে, তার উপরে ক্ষতটা থেকে প্রচুর ব্লিডিং হয়েছে। এখন ওনার রক্তের প্রয়োজন, না হলে রোগী রক্ত শূন্যতায় মারাও যেতে পারে। ডাক্তার আরিয়ানের কথা শুনে থ হয়ে গেল আকাশ। ডাক্তার আবার বলল, আমি রক্তের গ্রুপ চেক করে আপনাকে জানাচ্ছি, আপনি রক্তের ব্যবস্থা করুন। কথাটা বলে ডক্টর আরিয়ান কেবিন থেকে বের হয়ে যায়, আর আমি সেখানে থ হয়ে দাঁড়িয়ে থাকি। একটু পর একজন নার্স এসে ব্লাড স্যাম্পল বলে যায়, এ পজিটিভ রক্ত লাগবে, 3 ব্যাগ রক্ত লাগবে। এত রক্ত কোথা থেকে ম্যানেজ করব আমি? তখনই আমার মাথায় আসে আমার রক্তের গ্রুপ ও সেম। সিদ্ধান্ত নেই যে রক্ত দেব, যেই বাবা সেই কাজ। ডক্টরের কাছে গিয়ে বললাম, আমার রক্তের গ্রুপ সেম, আমি রক্ত দিব। আপনি দিবেন বুঝলাম না, কিন্তু 3 ব্যাগ রক্ত আপনি একা কিভাবে দিবেন? আরেকজন দরকার পড়বে। প্লিজ ডক্টর, সমস্যা নেই,
আমি একাই দিব 3 ব্যাগ রক্ত। আপনি কি সিরিয়াস? হ্যাঁ ডক্টর, আমি সিরিয়াস। আমার যা হবে সেটা পরে দেখা যাবে। 3 ব্যাগ না, শুধু আপনার যত রক্তের দরকার হয় আমার শরীর থেকে নিন। ওকে, আপনি আমার সাথে আসুন। 3 ব্যাগ রক্ত একাই দিল আকাশ। মাথাটা জিমজিম করছে তার। ডক্টর আরিয়ান তাকে বলছে কিছু সময় একটা জায়গায় বসে রেস্ট করতে, কিন্তু তার মন অস্থির হয়ে আছে। প্রীতি কখন জ্ঞান ফিরবে? অচেনা একটা মানুষ, তার মনটা প্রীতিকে নিয়ে বারবার মাখামাখি করছে, তাই স্থির থাকতে পারলো না। তাই কেবিনে ডক্টর আরিয়ানের সাথে চলে গেল সে নিজেই। ডক্টর আরিয়ান মেয়েটাকে চেক আপ করছে। তিনি বললেন, আচ্ছা শুনুন, একদম টেনশন করবেন না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ঘন্টা 5-এর মধ্যে জ্ঞান ফিরে আসবে। ডক্টর আরিয়ানের কথা শোনার আর সময় পায়নি আকাশ। তার আগেই মাথা ঘুরে দপাস করে ফ্লোরে পড়ে গেল। একে তো রক্ত দিয়েছে, তার উপরে দৌড়াদৌড়ি করেছে। ও শিট, ওনাকে বলেছিলাম একটা জায়গায় বসে কিছুটা সময় রেস্ট করতে, কিন্তু উনি তা করেননি। 3 ব্যাগ রক্ত দেওয়া একজন ব্যক্তি, সেটা কি যেমন তেমন কথা নাকি? এই যে মরিয়ম, আপনি আমার সাথে একটু হাত লাগান ওনাকে ভোর থেকে উপরে তুলতে। মরিয়ার হসপিটাল একজন নার্স আকাশকে বেড়ে তুলে ডাক্তার মরিয়মকে উদ্দেশ্য করে বলল, আপনি এখন কন্টিনিউ এই কেবিনে থাকবেন, বাকি কোনো কেবিনে যাওয়ার দরকার নেই, কারণ রুগীর সাথে যিনি ছিলেন তিনিও এখন রুগী হয়ে গিয়েছে। ওনাদের দেখাশোনা করার জন্য একজন মানুষ স্টিল দরকার। জ্ঞান ফেরার পর চোখ খুলে আকাশ দেখলো প্রীতি তার মাথার পাশে বসে কান্না করছে। কিন্তু কেন? অন্যদিকে নার্স প্রীতিকে বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শোয়া থেকে উঠে বসলো আকাশ। আকাশে জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে প্রীতি বলল, এই যে, এখন কেমন লাগছে আপনার? কথাটা বলেই প্রীতি জড়িয়ে ধরল আকাশকে। আকাশ আর উত্তর দেওয়ার সুযোগ পেল না। থমথম কণ্ঠে বলল, কেন? কেমন লাগবে আমার? আর কি হয়েছিল আমার? নার্স বলে উঠল, আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছেন। সকালবেলা রোগীকে রক্ত দিয়ে এসে 6 ঘন্টা যাবত আপনার কোনো জ্ঞান ছিল না। তখনই সকালের কথা মনে পড়লো আমার। আল্লাহ, কি বলছে সবাই সব? আমার তো কিছুই মনে নেই। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 2টা বাজে। তার মানে সত্যি 6 ঘন্টা তার জ্ঞান ছিল না। আর মেয়েটার জ্ঞান বা কখন ফিরলো? প্রীতি তখন আকাশকে জড়িয়ে ধরে ফুঁপে ফুঁপে কান্না করছে। এই যে, আপনি কান্না করছেন কেন? এই কুত্তা, তোকে এত ব্যাগ রক্ত দিতে কে বলছে? আর তোর যদি কিছু হয়ে যেত, আমায় খাইয়ে দিত কে? আমার সাথে ঘুমাতো কে? আমার আব্বা আম্মা তো কেউ এখন নাই। এখন তো তুই আমার সব। যখন জ্ঞান ফিরেছে তখন নার্স বলল তুই আমায় 3 ব্যাগ রক্ত দিয়েছিস, তাই নাকি তোর মাথায় চক্কর এসেছে। এই, তুই এমনটা কেন করতে গেলি? হ্যাঁ, এই যে প্লিজ, আপনি একটু শান্ত হন। এমনিতে আপনার মাথায় আঘাত লেগেছে। বেশি চিৎকার চেঁচামেচি করলে আপনার ক্ষতি হবে। আর আমাকে নিয়ে টেনশন করবেন না, একদম আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, আর চেঁচাবো না। কিন্তু আচ্ছা ওয়েট, আমি বাহির থেকে খাবার নিয়ে আসছি। উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরে হসপিটালের ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে কেবিনে ফিরে আসলাম। আর মনে মনে ডক্টরকে থ্যাঙ্কস জানালাম। ভাগ্যিস তিনি আমাকে কিছু টাকা দিয়েছিলেন, না হলে কি যে করতে হতো আল্লাহ জানেন। কেবিনে ফিরে গিয়ে সে প্রীতিকে খাইয়ে দিলাম, তারপর নিজেও খেয়ে নিলাম। এইভাবে আরো 3 দিন হসপিটালে ছিলাম আমরা। মেয়েটার সমস্ত দেখাশোনা আমাকে একা করতে হচ্ছে, কোনো কমতি রাখিনি। এই 3 দিন রাতের বেলায় মেয়েটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। আজ রিলিজ করে দিয়েছে ডক্টর, তাই প্রীতিকে তার আপন বাসস্থানে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু মনটা যেন মানছেই না। এই কয়েকটা দিন আমার কাছে কয়েক হাজার বছর লেগেছে। এই 3টা দিনের সমস্ত স্মৃতি আমার মনের মধ্যে একদম গেঁথে গিয়েছে। ভালোবেসে ফেলেছি প্রীতিকে এই কয়েকটা দিনে, কিন্তু বলার সাহস করতে পারছি না। আর তাছাড়া আজ সে চলে যাবে, আর কখনো হয়তো তাকে দেখতে পাবো না। সারা জীবন প্রীতিকে ঘিরে ভালোবাসা নামক অনুভূতিটা নিয়ে বেঁচে থাকতে হবে। এসব ভাবছি আর চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এই যে, কোথায় আপনি? আমায় কখন থেকে দাঁড় করিয়ে রেখেছেন? আমায় কখন দিয়ে আসবেন আমার বাড়িতে? চোখটা মুছে নিলাম যাতে করে চোখের জলগুলো না দেখতে পাই প্রীতি। তারপর বললাম, এই তো এখনই চলুন। তারপর মেয়েটাকে নিয়ে রওনা দিলাম ওর বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ অবশ্যই। আপনি না অনেক ভালো একটা মানুষ। আপনার মতো মানুষের তুলনা হয় না। কত পাগলামো করেছে আপনার সাথে, কিন্তু আপনি কিছুই বলেননি। নিজের হাতে খাইয়ে দিয়েছেন, রাতে আপনাকে নিয়ে ঘুমিয়েছি। এগুলো সারা জীবন আমার মনে থাকবে। আর আমায় ক্ষমা করে দিবেন, অনেক সময় রেগে গিয়ে তুই তুকারি করেছি। আরে না, কি বলছেন এসব? আপনার উপরে কোনো রাগ নেই আমার। একটা মানুষের উপকার করতে পেরেছি, এটাই আমি খুশি। আর আমারও আপনাকে ঘিরে সমস্ত স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। মেয়েটা আকাশের কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে আছে।
তা দেখে আকাশ আনমনে বলল, ধুর, বেফা সেটা কি বলে ফেললাম। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম প্রীতি, আপনার? আমার নাম আকাশ। দুজনে কথা বলতে বলতে গন্তব্যে চলে আসে। ভিতর থেকে বারবার কলিজাটা খালি মোচড় দিচ্ছে আকাশের। আর হয়তো মেয়েটাকে দেখতে পাবে না। গাড়ির আওয়াজ শুনতে পেয়ে অনেকগুলো মানুষ বাসার ভিতর থেকে বেরিয়ে আসলো। প্রীতিকে দেখতে পেয়ে সবাই তো মহা খুশি। একজন এসে প্রীতিকে জড়িয়ে ধরে বলল, মা আমার, কোথায় চলে গিয়েছিলে আমাদের ছেড়ে তুই? এই ছেলেটাকে আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? আমি বুঝতে পেরেছি, এই ছেলেটা হয়তো এতদিন তোকে জিম্মি করে রেখেছে। দাঁড়া, ওর ব্যবস্থা করছি। এই, তোরা দাঁড়িয়ে কি দেখছিস? বেটাটাকে মেরে আদমারা করে রাস্তায় ফেলে রেখে আয়। আর প্রীতির আম্মু, তুমি মেয়েকে নিয়ে ঘরে যাও। আবু প্লিজ, তুমি ভুল বুঝছো, ও তেমন কিছুই করেনি। এই, তুই আমাকে শিখাতে আসিস না। আমি জানি এই ছেলেটা তোর সাথে কিছু করেছে। লোকগুলো আকাশকে ওড়াধরা মারতে আরম্ভ করে। আকাশকে মারতে মারতে মাটিতে ফেলে দিয়েছে। মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে শুরু করেছে। বারবার ওদের কাছে মিনতি করে বলছি, প্লিজ, আমি এমন কিছু করিনি। আপনারা আমায় মেরেন না, কিন্তু কে শোনে কার কথা? ওরা মারতে মারতে আমার পুরো শরীর ফাটিয়ে ফেলে। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন আমি চেঁচিয়ে বললাম, উপকারীর ঘাড়ে লাথি, এটাই তার প্রমাণ। বলে জ্ঞান হারিয়ে ফেললো আকাশ। কে শোনে কার কথা? ওরা মারতে মারতে আমার পুরো শরীর ফাটিয়ে ফেলে। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে। তখন আমি চেঁচিয়ে বললাম, উপকারের ঘাড়ে লাথি, এটাই তার প্রমাণ। বলেই জ্ঞান হারিয়ে ফেললো সে। অন্যদিকে প্রীতি বারবার বলছে, আকাশ এমন করেনি। কিন্তু কেউ বিশ্বাসই করতে রাজি না। না, ছেলেটাই তোর সাথে কিছু উল্টাপাল্টা করেছে। পাশে ফুলদানি ছিল। প্রীতি সেটা হাতে নিয়ে ঠাস করে দেয়ালের সাথে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলে। আর দাঁড়ালো দেখে এক টুকরা সেখান থেকে উঠিয়ে নিয়ে হাতের উপরে চেপে ধরে বলে, বাবা, তোমরা আমার কথা শুনবে নাকি আমি হাতের উপরে চালিয়ে দিব? সবাই তো অবাক প্রীতির কাণ্ড দেখে। মারে, প্লিজ এমনটা করিস না, ওটা ফেলে দে। না, আমি জানি তোমরা আমার কথা শুনবে না। আমি যা বলবো সেটা শুনে তারপর তোমাদের যা করার করবে। এর আগে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে হাতের উপর চালিয়ে দেব। ছেলেটার কোনো দোষ নেই, তোমরা শুধু শুধুই তাকে মারলে। সে আমার প্রাণ বাঁচিয়েছে, না হয় আজ তোমাদের মেয়েকে জীবিত দেখতে পেতে না চোখের সামনে। কি বলছিস? ছেলেটা তো জান বাঁচিয়েছে মানে? প্রীতি সমস্ত কিছু সবাইকে খুলে বলে। প্রীতির কথা শুনে সবার মুখে হাত উঠে যায়। সবার মনে একটা কথাই চলতে থাকে, হে আল্লাহ, কি করলাম আমরা যে আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছে, তার প্রাণ নিতেই আমরা উঠে পড়ে লেগেছি। এই, তোরা কে কোথায় আসিস রে? তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে আয়। প্রীতির বাবা সর্বক্ষণ যারা বডিগার্ড থাকে তারা বলল, স্যার, ওকে তো মেরে আধমরা করে রাস্তায় ফেলে রেখে দিয়ে আসছি। প্রীতির তো মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে এমন অবস্থা। সে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের এরিয়া পার হয়ে দেখে আকাশ রাস্তার মধ্যে পড়ে আছে। প্রীতির পিছনে পিছনে ওর বাবাও ঘর থেকে বেরিয়ে আসে। বাবা, তোমরা কি করলে এটা? তোমাকে বাবা বলতেই আমার ঘৃণা হচ্ছে। যে আমার প্রাণ বাঁচালো, তোমরা তার পেছনেই পড়ে গেলে। মারে, আমায় ক্ষমা করে দিয়ে। এই, তোরা তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যা, আমরা অন্য গাড়ি করে আসছি। তোমরা যাও অন্য গাড়ি করে, আমি আকাশের সাথেই যাব। করিম আঙ্কেল, আপনি প্লিজ তাড়াতাড়ি আকাশকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মামুনি, তুমি একদম চিন্তা করো না, আমি এখনই গাড়ি বের করছি। তারপর আকাশকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশের মাথা ফেটে রক্ত পড়ছিল। এটা দেখে প্রীতি সে কি কান্না! পুরো পথটায় সে কান্না করেছে। হসপিটালে পৌঁছানো অবধি আকাশের মাথাটা প্রীতির কুলের উপরে নিয়েই রেখেছিল। 1 মিনিটের জন্য কুল থেকে মাথাটা মাটিতে রাখেনি। প্রীতির ভিতরটা মোচড় দিয়ে ব্যথা করছে। তার মনে হচ্ছে আকাশ তার খুব কাছের মানুষ। তার কিছু হয়ে গেলে প্রীতিও বাঁচবে না। খুব কষ্ট হচ্ছে তার। 2 দিন পর আকাশে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে অনুভব করে তার মাথায় প্রচন্ড রকমের ব্যথা করছে। সে বিছানা থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। সারা শরীর ব্যথা করছে। ব্যথাটা যেন তার পুরো শরীরকে কাবু করে নিয়েছে। তাও জোর খাটিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সে শরীরের ভার সামলাতে না পেরে বেড থেকে পড়ে যায়। তবে তাজ্জব করা বিষয় হচ্ছে সে মাটিতে পড়েনি। কেউ একজন তাকে মাটিতে পড়ার আগে ধরে ফেলেছে। সে গাড় ঘুরে দেখে প্রীতি। প্রীতি তো চোখ লাল করে আছে আকাশের দিকে। মনে হচ্ছে এখনই চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আরে আজীব তো, কি করলাম আমি? আমার দিকে এভাবে চেয়ে আছেন কেন? এই যে সমস্যা কি আপনার? হ্যাঁ, কোথায় কি সমস্যা?
বিছানা থেকে একা একা উঠতে কে বলছে? পাশে যে আমি বসেছিলাম, আমাকে বললেই তো হতো। এখন নিজে নিজে উঠতে গিয়ে যদি আবার কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে তো আমাকেই কষ্ট পেতে হতো, তাই না? মেয়েটা বলতে বলতে কান্না করে দিয়েছে। তা দেখে আকাশ বলল, আরে আরে, আপনি কান্না করছেন কেন? আর আপনার কেন কষ্ট পেতে হবে? সেটা আপনার না জানলেও চলবে। আপনার মাথা মোটা, তাই আপনি বুঝবেন না। আর নেক্সট টাইম আমাকে বলবেন, না হয় কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়েছে। আপনাকে বলার দরকার ছিল, কিন্তু বিশ্বাস করুন, আপনি পাশে ছিলেন সেটা জানলে আপনাকেই বলতাম। হয়েছে, থাক। এখন কি জন্য উঠতে চেয়েছেন? ক্যান ফেরার পর নিজেকে রুমের মধ্যে আবিষ্কার করলাম। তাছাড়া এখানে কিভাবে আসলাম সেটাই মাথায় কাজ করতেছিল না। কিন্তু আপনাকে দেখে আমার সব মনে পড়ে গেছে। আপনার হিটলার বাপ আমাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এমন সময় প্রীতির আব্বু কেবিনে দরজা খুলে ভিতরে আসে, সাথে প্রীতির আম্মুও আসে। বাবা, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমরা জানতাম না যে তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো। না জেনে তোমার সাথে এমনটা করেছি। আসলে মেয়েটা 4-5 দিন বাড়ি ছিল না, তাই মাথায় কিছু কাজ করছিল না। আরে আঙ্কেল, বাদ দিন, আমি কিছুই মনে করিনি। আর তাছাড়া আপনার ব্যাপারটাও আমি বুঝেছি। থাক, সমস্যা নেই। বাবা, তোমার মতো মানুষ হয় না। কিন্তু আচ্ছা বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? মাথাটা নিচে নামিয়ে ফেলে আকাশ। আকাশের নীরবতা কারণ কি সেটা কারোরই মাথায় কাজ করছে না। বেশ কিছুক্ষণ পর আকাশ মাথা উঠিয়ে বলে, আসলে আমার কেউ নাই, আমি একাই। 3-4 বছর আগে সবাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। কি বলছো বাবা এসব? তাহলে তুমি থাকো কোথায়? থাকার জন্য বিশেষ কোনো জায়গা নেই, কিন্তু আমার কলেজের পাশে একটা বন্ধুর বাসা আছে, ওটাতেই আপাতত থাকছি। এই মাস পর সে বাসা ছেড়ে দিবে, তখন কোথায় থাকবো জানি না। বাবা, কিছু মনে না করলে তুমি আমার বাসায় থাকতে পারো। না আঙ্কেল, তার কোনো দরকার নেই। প্লিজ, তুমি আমার বাসায় থাকলে আমি খুব খুশি হব। তোমার উপর যা যা অন্যায় করেছি অন্ততপক্ষে কিছুটা হলেও মাপ পাবো। প্লিজ বাবা, তুমি না করিও না। আচ্ছা আঙ্কেল, এত করে যখন বলছেন, তাহলে আমি থাকবো। প্রীতি তো খুশিতে আত্মহারা যে আকাশ ওর বাসায় থাকবে এখন থেকে। কিন্তু একটা জিনিস মাথায় কাজ করছে না ওর, লোকটার প্রতি তার এত দুর্বলতা কেন? ওকে তো সে ভালোবাসে না, কিন্তু তারপরও কি যেন তো মায়া কাজ করে ওর আকাশের প্রতি। কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না প্রীতি। পরের দিন আকাশকে হসপিটাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হয়। বাড়িটা একদম রাজপ্রাসাদের মতো। এত বড় বাড়ি আকাশের যেন দেখেই মন জুড়িয়ে যায়। সবার ভালোবাসা এবং টেক কেয়ারে আকাশ একদম সুস্থ হয়ে যায়। বাসার মানুষগুলো একদম অমায়িক, সবাই আকাশকে আপন করে নিয়েছে। সে তাদের পরিবারই একজন সদস্য হয়ে যায়। আকাশের জন্য আলাদা একটা রুম ছেড়ে দেওয়া হয়, সেখানেই থাকে সে। কিন্তু সবকিছুর ভিড়ে প্রীতির বাবার মাথায় অন্য কিছু কাজ করছিল। আকাশের চলাফেরা আর কার্যকলাপ দেখে তিনি আকাশের উপর ফিদা হয়ে যায়। তিনি এমন একজন মানুষই তার মেয়ের জন্য খুঁজেছিলেন। মনে হয় তিনি পেয়ে গেছেন। আকাশ নিজের রুমের মধ্যে শুয়ে আছে আর মনে মনে ভাবছে, আল্লাহ, আমার অতীত যদি আবার সামনে চলে আসে। তার মনে একটাই ভয়, সে কে সেটা যদি মানুষ জেনে যায় তাহলে প্রীতির বাবাও হয়তো তাদের বাসা থেকে বের করে দেবে। সেই ভয়ঙ্কর অতীতের কারণে সে তার মা বাবা এবং ছোট বোনকে হারিয়েছে। এখনো হাতের দিকে তাকালে মনে হয় হাত দুটো রক্তে লাল হয়ে আছে। এখনো তার চোখে ভেসে ওঠে আপন মানুষের মৃত লাশের ছবি। তবে সে সবকিছু বেড়ে বেঁচে থাকার উৎস পেয়ে গেছে। সেই উৎসটা হলো প্রীতি। প্রীতিকে দেখলেই তার দুনিয়াদারি যেন থেমে যায়, ভুলে যায় সে তার পিছনে ফেলে আসা অতীত। এমন সময় ভাবনার ছেদ কাটিয়ে প্রীতির বাবা রুমে আসেন। আকাশ, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ আঙ্কেল, বলেন। বাবা, তুমি কিছু মনে করো না প্লিজ। আমি চাচ্ছিলাম যে প্রীতির সাথে তোমার বিয়ে দিতে। তোমার আচরণে আমি মুগ্ধ। আঙ্কেল কি বলছেন? আমার নিজেরই ঠিক ঠিকানা নাই, অন্যের বাড়িতে আশ্রয় আছি, তার উপরে বিয়ে, তাও আবার আপনার মেয়ের সাথে। আঙ্কেল, এটা যদি প্রীতির কানে যায়, তাহলে প্রীতি আর কোনোদিন আমার মুখ পর্যন্ত দেখবে না, আর আমিও ওকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি বিয়ে করলেও ওকে খাওয়াবো কি? বাবা প্লিজ, এভাবে না করো না। আমার মেয়েটাকে আমি কার হাতে তুলে দেবো বলো? ভরসাযোগ্য একটা ছেলেও চোখের সামনে দেখছি না তুমি ছাড়া। তোমার কাছে মিনতি করছি, তুমি প্রীতিকে বিয়ে করে নাও। আর তোমাকে ওকে খাওয়ানোর চিন্তা করতে হবে না। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না। আচ্ছা, আমি প্রীতিকে বিয়ে করব, কিন্তু প্রীতি যদি অমত করে? বাবা, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আর তুমি বিয়ের জন্য তৈরি হও। তারপর তিনি চলে যায়।
রুম থেকে। প্রীতির আব্বুর সমস্ত কথা যেন মাথার উপর দিয়ে গেল। তবে ভীষণ খুশি লাগছে যে প্রীতি আমার হবে। কিন্তু ঝামেলা একটাই, প্রীতি যদি আমাকে ভুল বুঝে। তোর এত কিছু ভাবছি কেন? আমি তো নিজ থেকে বলিনি, ওর বাবাই আমাকে অফার করেছে। অনেক রাত হয়েছে, এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখি ডেকোরেশনের লোক ফুল দিয়ে পুরো বাড়িটা সাজাচ্ছে। কিছুই তো মাথায় ঢুকছে না, বাড়িতে কি কোনো অনুষ্ঠান হবে নাকি? এমন সময় প্রীতির আব্বু এসে বলে, বাবা তুমি নিজের মতো প্রিপারেশন নাও, পরশু প্রীতির সাথে তোমার বিয়ে ফিক্সড করছি। ওনার কথা শুনে জাস্ট চোখ দুইটা কপালে উঠে গেল। আল্লাহ কি বলছে এইসব? কাল বাদে পরশু বিয়ে, আর তাছাড়া প্রীতি এত সহজে মেনে গেল? ভাবনার অবসান ঘটিয়ে প্রীতির বাবা বলতে শুরু করে, এই ছেলে আমি বলছিলাম না যে প্রীতির ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও, দেখলে সে রাজি হয়ে গেছে। মনে মনে বললাম, যাক ভালো হয়েছে, এবার ভালোবাসার মানুষটা নিজের হবে। এসব ভেবে মুচকি মুচকি হেসে বললাম, আচ্ছা থাকো, অনেক কাজ করতে হবে। তারপর তিনি চলে গেলেন। আজ আকাশ প্রীতির বিয়ে, কিন্তু একটা জিনিস আকাশের মাথায় কাজ করছে না, যে প্রীতি এই 2 দিন তার সামনে একবারও আসলো না কেন? অন্য সময় তো রোজ 3 থেকে 4 বার কথা হয়, কিন্তু এই 2 দিনের প্রীতি তার সামনে একবারও আসেনি। কথা বলা তো দূরেই থাক, ভালোই ভালোই ওদের বিয়েটা হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। খুব ভয় করছে তার, বাসর ঘরে ঢুকলে আল্লাহ জানে কি হবে। তবে একটা জিনিসে সে খুব খুশি, কারণ তার ভালোবাসা মানুষটিকে সে নিজের করে পেয়েছে। আর বাসর ঘরে যে বসে আছে সে তার মনের মানুষ। মনের ভয়কে জয় করে বাসর ঘরের দরজা ঠেলে ভিতরে ঢুকলো আকাশ। ভিতরে ঢুকে দেখে প্রীতি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আওয়াজ করে সামনের দিকে এগিয়ে গেল আকাশ, কারণ মেয়েরা নাকি তার বরকে পা ধরে সালাম করে বাসর ঘরে। কিন্তু প্রীতি এমন কিছুই করলো না। যাক, আকাশও এসবে লাইক করে না, পা ধরে সালাম টালাম করা আর কি। আস্তে আস্তে খাটের উপরে গিয়ে বসলো সে। প্রীতির কোনো সারা শব্দ নেই, কেমন যেন একটা আনইজি লাগছে আকাশের। তার উপরে মেয়েটাও কথা বলছে না। নীরবতা ভেঙে নিজেই বলল, প্রীতি ঘোমটাটা সরাও। তারপর রেসপন্স নাই, তাই নিজের হাত দিয়েই ওর মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দিল। ঘোমটাটা সরিয়ে যা দেখলো তাতে তো ওর চোখ কপালে উঠে গেছে। প্রীতির চোখগুলো আগুনের মতো লাল বর্ণ ধারণ করে আছে। প্রীতিকে দেখে আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অনেক কেঁদেছে। কিন্তু কেন, সেটা দেখে আমি বললাম, এই প্রীতি কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এমন ফোলা দেখাচ্ছে কেন? নিশ্চয়ই তুমি কেঁদেছ। দেখি কি হয়েছে আমাকে বলো। প্রীতি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় আকাশের গালে। আই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমার গায়ে স্পর্শ করেছিস? তোকে সাহস কে দিয়েছে? আকাশ তাজ্জব হয়ে গেল প্রীতির আচরণ দেখে। কি এমন করলাম যে সে আমায় থাপ্পড় মারলো? চুপ করে আছি, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। প্রীতির কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। কি রে ছোট লোক, কথা বলছিস না কেন? গায়ে হাত দিয়েছিস কোন সাহসে? গায়ে হাত দিতে আবার সাহস লাগবে নাকি? তুই তো আজ থেকে আমার বউ, অন্য কোনো অবলা নারী না। এই ছোট লোক, তোর তো দেখছি মুখ ফুটে গেছে। কার বউ? কিসের বউ? তোর মতো ছোট লোকের বউ হব আমি? আমাকে কি কুকুরে কামড়েছে নাকি? বাবা আমায় কসম দিয়েছে তোকে বিয়ে করতে, তাই বাবার কসমের জন্য তোকে বিয়ে করেছি। তোর মতো ছোট লোককে আমি কখনোই বর মানবো না। প্রীতি, আমি জানি না তুমি যে তোমার বাবার কসমের জন্য আমি বিয়ে করেছো, কিন্তু এটা তো সত্যি তাই না যে তোমার আমার বিয়ে হয়েছে? আমরা দুজন এখন স্বামী স্ত্রী। প্রীতি আরো 2টো থাপ্পড় লাগিয়ে দেয় আকাশের গালে। তোর সাহস তো কম না? তোকে একবার বলছি না এই বিয়ে আমি মানি না, আর তোকে বর হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। তারপরও কিসের স্বামী স্ত্রী রে? তার উপরে আবার তুমি করে বলছিস, সাহস তো অনেক বেড়ে গেছে। প্রীতি, তুমি এমন কেন করছো? তো কেমন করব? তুই কি মনে করেছিস তোর মতো ছ্যাচটাকে আমি মেনে নেব? আর তোকে তো এখন আমার লোভী মনে হচ্ছে। বাবা বলেছে আমায় বিয়ে করতে, অমনি তুইও রাজি হয়ে গেলি লেজ গুটিয়ে বিয়ে করার জন্য। তোর মতো ছোট লোকদের আসলেই করুণা করতে নেই, না হয় আজ এই দিন দেখতে হতো না। আমার চোখের সামনে থেকে দূর হ, ছোট লোক তুই। মন খারাপ করে বাসর ঘর ছেড়ে বারান্দায় চলে এলাম। কি করব, কপালে বই নিয়ে এসেছি অপমান আর লাঞ্ছনা। মানুষের কত স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে, বউয়ের সাথে গল্প করব, দুজনে দুজনে সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নিব। আমার তো এমন কিছু হওয়া দূরের কথা, রুমে পর্যন্ত জায়গা মিলল না। চোখ থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে। পরিবেশ কত সুন্দর, চাঁদের আলো একদম মুখে এসে পড়ছে। দেখতেই বোঝা যাচ্ছে চাঁদ মামা আজ সেই খুশি।
তাই সেও ইচ্ছে মতো রোশনি ছড়িয়ে বেড়াচ্ছে। চাঁদের দিকে এক নজরে তাকিয়ে আছি। তখনই মনের মধ্যে কোনো এক অজানা অনুভূতি কাজ করছিল। প্রীতি যদি আমায় মেনে নিত, তাহলে এখন দুজন মিলে জ্যোৎস্না বিলাস করতে পারতাম। ঠিক তখনই চাঁদটা মেঘের গায়ে ঢেকে গেল। আর মনে বললাম, বাহ চাঁদ মামা, তুমিও আমার থেকে মুখ ফিরিয়ে নিলে। মনটা আরো খারাপ হয়ে গেল। ঠিক সেই সময় কেউ একজন পিছন থেকে পাঞ্জাবির কলার ধরে হ্যাঁচকা টান দিল। পিছনে ফিরেই তো অবাক। এই কুত্তা, তোর কত বড় সাহস! তুই আমাকে একা একা রুমে রেখে ওখানে দাঁড়িয়ে আছিস? তুমিই তো বললে তোমার চোখের থেকে দূর হয়ে যেতে। হ্যাঁ বলেছি, কিন্তু তুই জানিস না যে আমার একা একা থাকতে ভয় লাগে। এটা বলে প্রীতি কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেল আমাকে। মনে মনে ভাবছি, কি করছে কি মেয়েটা, ও আমার কলার ধরে এভাবে টেনে নিয়ে যাচ্ছে কেন? তারপর প্রীতি আমাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়। আর সেও তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। একদম আমার বুকের মধ্যখানে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। ওর এমন কর্মকাণ্ড দেখে তো চোখগুলো কপালে উঠে গেছে আমার। যেই মেয়ে তাকে স্বামী হিসেবেই মানে না, সে আবার তাকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? এই কি করছেন আপনি? কেন, কি করছি চোখে দেখিস না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এভাবে জড়িয়ে ধরলেন। আমার অনেক ঘুম পেয়েছে, আর তুই তো জানিস যে আমার একা একা ঘুমাতে ভয় করে। তা বুঝলাম, আমার পাশে রাখলেই তো পারতেন, কিন্তু এভাবে জড়িয়ে ধরলেন। এই, তুই এত পক পক কেন করছিস রে? জড়িয়ে ধরেছি দেখি কি তোর জাত গেছে নাকি? আমার কারণে আমি তোকে জড়িয়ে ধরেছি। তুই তো ছোট লোক, আর তোর মন মানসিকতা আর কতই ভালো হবে। রাতের বেলায় এসে আমার সাথে উল্টাপাল্টা কখন কি করে বসবি তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই এক কাজে দুই কাজ ছেড়ে ফেললাম। তোকে সারা রাত এভাবে জড়িয়ে ধরে ঘুমাবো, তাহলে তুই আর আমার সাথে খারাপ কিছু করতে পারবি না। বিশ্বাস করেন রাসেল ভাই, প্রীতির কথা শুনে মনে হচ্ছিল এখনই মাটি ফেটে ভিতরে ঢুকে যাই। এটা কি মেয়ে নাকি অন্য কিছু আল্লাহ জানে। একদম পুরো তার ছিঁড়া। আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে খালি এই জন্য আমি যাতে তার সাথে খারাপ কিছু করতে না পারি। কতটা বুদ্ধিমান হলে মানুষ এমনটা বলতে পারে। তবে সবকিছুর ভিড়ে মেয়েটার একটা জিনিস আমার খুবই পছন্দ, ওর বাচ্চামি স্বভাবগুলো। ওর বাচ্চা বাচ্চা কথাগুলো শুনলে ইচ্ছে করে চুমু দিয়ে কপালটা লাল করে দেই। মেয়েটা বুকের মধ্যে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারি না। কি মায়াবী লাগছে চেহারাটা, একদম বুকের সাথে লেপ্টে লেগে আছে ওর ঠোঁট জোড়াগুলো। ওর ঘুমন্ত চেহারাটা দেখে ইচ্ছে করছে ওর কপালে কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দিতে। কিন্তু ওর যে মেজাজ, একবার যদি জানতে পারে আমি ঘুমন্ত অবস্থায় ওকে চুমু দিয়েছি, আমাকে জমের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু মন যে বাধা মানছে না। ওর ঘুমন্ত চেহারাটা বারবার আমাকে যে ওর কাছে টানছে। ধুর, এত ভেবে লাভ নেই, যা হবে পরে দেখা যাবে। আগে চুমু দিয়ে নেই। যেই ভাবা সেই কাজ। প্রীতির কপালে কয়েকটা চুমু। এই, তুই এখনো চুমু দিচ্ছিস না কেন? না কামড়ে দিব তোর বুকের মধ্যে? আমি ভয় পেয়ে বললাম, না না, দিচ্ছি, প্লিজ কামড়ে দিও না। প্রীতি আবার বলল, তাহলে ঠোঁটে চুমু খা আমার। আস্তে আস্তে প্রীতির ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকি। এক পর্যায়ে প্রীতির উষ্ণ ঠোঁট জোড়া নিজের দখলে করে নেই। আমার ভিতরে খুশিতে ফেটে যাচ্ছে। যাক, কামড় খেয়ে আমার রুহু তো যায় যায় অবস্থা। কামড় খেয়ে না পারছি চেঁচাতে, না পারছি চুপ করে থাকতে। ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। শেষমেশ আর সহ্য করতে না পেরে আওয়াজ করে চেঁচিয়ে উঠলাম। আওয়াজ শুনে প্রীতি ঘুম থেকে উঠে যায়। প্রীতির ঘুম থেকে উঠে দেখে, আল্লাহ, এখন তো আমি শেষ। ডাইনির ঘুম তো ভেঙে গেছে। উঠলাম। আওয়াজ শুনে প্রীতি ঘুম থেকে উঠে যায়। প্রীতির ঘুম থেকে ওঠা দেখে, আল্লাহ, এখন তো আমি শেষ। ডাইনির ঘুম তো ভেঙে গেছে। প্রীতি রাগান্বিত লোক নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আই, তুই কি করলি আমার সাথে? আর তোর ঠোঁট দিয়ে কেন রক্ত বের হচ্ছে? কই, কি করেছি? কিচ্ছু কইনি তো। মনে মনে বললাম, নিজে কামড়ে রক্ত বের করে দিয়েছে, এখন আবার জিজ্ঞেস করছে রক্ত কেন বের হচ্ছে। না, কিছু তো একটা হয়েছে। আর আমি ঘুমের ঘোরে নরম জাতীয় কিছু একটাতে কামড় দিয়েছি, তার উপরে তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এবার আমার কাছে ক্লিয়ার কি হয়েছে। তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি। চুপ করে আছি। আল্লাহ, কি বলবো এখন? ধরা খেয়ে গেলাম। এবার তো আমার অবস্থা 12টা বাজিয়ে দিবে। কি রে, কথা বলছিস না কেন? তোর নীরবতাই আমাকে জানিয়ে দিচ্ছে তুই এমন ধারা কিছু করতে চেয়েছিলি। ছি, তুই এতটা খারাপ? তোর মতো মানুষের সাথে বাবা আমায় কি করে বিয়ে দিল? মনে মনে ভেবেছিলাম তোর মধ্যে হয়তো কিছুটা
ভালো গুণ আছে, কিন্তু না, তুই একটা জানোয়ার, নরপশুর চাইতেও খারাপ তুই। বলে থাপ্পড় বসিয়ে দিল। এমনিতে ঠোঁট কাটা, তার উপরে থাপ্পড় মেরেছে। রুহুটা যেন মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। তবে সত্যিটাই তো বলেছে। আমি ওর গালে কিস করতে চেয়েছিলাম দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বলেই বুকের মধ্যে সজোরে একটা খামচি বসিয়ে দিল। আমার সাথে উল্টাপাল্টা করা, হ্যাঁ? এবার কেমন লাগে ছ্যাচটা ছোট লোক কোথাকার? বুকটা লাল হয়ে গেছে খামচির কারণে। চুপ করে মাথাটা নিচের দিকে নামিয়ে রেখেছি। আর কি বলবো, দোষটা তো আমার। এরপর আর যদি কখনো এমন উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, তাহলে তোর চোখ দুইটা আমি টেনে বের করে নিয়ে আসব। মনে রাখিস কথাটা। আর এখন সর, ঘুমাবো আমি। এটা বলেই আবার জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে দেয়। মেয়েটার এমন কর্মকাণ্ড দেখে কি বলবো ভেবে পাচ্ছি না। এখনই কথা শোনালো, এখনই আবার বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে মনটা খারাপ হয়ে আছে। বারবার খালি ভুল বুঝে যাচ্ছে আমাকে। তবে সে তো আমার বউ, একটু না হয় চুমু খেতে চেয়েছি, তাই বলে এভাবে বুকের মধ্যে আঁচড় বসিয়ে দিবে? থাক, বাদ দিলাম। সবটাই আমার কপালে লেখা ছিল। এসব নিয়ে ভাবছি, তখনই প্রীতি বলে উঠল, এই, তোর বুকটা তো অনেক লাল হয়ে গেছে রে। বাহ, অনেক সুন্দর কথা। নখ দিয়ে আঁচড় দিয়ে বলছে লাল হয়ে গিয়েছে। কিছুই বললাম না, চুপ করে আছি। সরি রে, তোকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। আসলে আমার হুঁশ ঠিক ছিল না। আমার মাথায় কখন যে কোন ভূত চেপে বসে নিজেও বলতে পারি না। এই, তোর অনেক ব্যথা করছে তাই না? আরে না, ব্যথা করছে না। এই, তুই তো অনেক মিথ্যা কথা বলিস। আমি জানি তোর অনেক ব্যথা করছে, একদম আগুনের মতো লাল হয়ে আছে জায়গাটা, আর তুই বলছিস ব্যথা করছে না। বলে আর কি হবে, কষ্ট পেলে তো আমার হচ্ছে, তোমার তো কিছু না। আমারও হচ্ছে রে, যদিও তোকে মেনে নিতে পারিনি, তবুও তোকে এইভাবে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। দাঁড়া, আমি আদর করে দিচ্ছি। বলে আকাশের ক্ষত জায়গাটাতে তার উৎস ঠোঁটের জোড়া দিয়ে অনেকগুলো চুমু দিয়ে বসে। মেয়েটার কর্মকাণ্ড দেখে আমি তো অবাক। এই এই এই, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আপনি কি করছেন? আপনার হুঁশ ঠিক আছে তো? হ্যাঁ, আমার হুঁশ ঠিক আছে। আমার তো মনে হচ্ছে না। আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেনি না, তাহলে চুমু খেলেন যে? এই, তুই চুপ থাক একদম। তোর এত কিছু শুনতে হবে না। তুই কে সেটা আমি ভালো করেই জানি। বিয়ে যেহেতু হয়েছে, তাহলে তুই আমার স্বামী। আর চুপচাপ থাকো প্লিজ, আমি ঘুমাবো। আচ্ছা, ঘুমান। প্রীতি আমার বুকের মধ্যে মুখটা গুজে দিয়ে বাচ্চাদের মতন করে ঘুমিয়ে আছে। কিন্তু একটা জিনিস ভাবতেই মনটা খুশিতে লাফিয়ে উঠছে, যে মেয়েটা আমাকে না মানলেও সে এই বিয়েটাকে মেনে নিয়েছে। যাক, এইটুকুতেই খুশি আমি। আমার আর কিছু চাই না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছি নিজেও জানি না। সকালবেলা ঘুম ভাঙে কারোর ডাকে। মিটমিট করে চোখটা খুলে দেখি প্রীতি বিছানা ছেড়ে উঠতে বলছে। প্রীতি অনেকটা সময় হয়েছে ঘুম থেকে উঠেছে। সে প্রীতিকে দেখে বড় ধরনের একটা শখ খায়। প্রীতি নীল কালার একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে কাচের চুড়ি, আর চুলগুলো গাড়ের এক সাইডে মেলে রেখেছে, যার থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। তার মানে মেয়েটা সকাল সকাল গোসল করেছে। এটা দেখেই কোনো এক নেশা রাজ্যে হারিয়ে যায়। এক টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিলাম প্রীতিকে। বুকের মধ্যে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম নিজের বাহু ডোরে। মেয়েটা হাত পা ছোটাছুটি করছে ওকে ছেড়ে দিতে, কিন্তু না, আমি তো ছাড়বো না। আমার তো নেশা লেগে গেছে প্রীতিকে এই অবস্থায় দেখে। ওকে ঘুরিয়ে খাটের উপরে রেখে হাত দুইটা শক্ত করে চেপে ধরলাম, যেন নড়াচড়া করতে না পারে। যদিও সেই মেয়ে মানুষ, শক্ত করে চেপে ধরার প্রয়োজন নেই, কারণ আমার শক্তির সাথে পেরে উঠবে না। তাও রিকশা নিলাম না। প্রীতি চোখগুলো লাল বর্ণের করে আমার দিকে চেয়ে আছে। মনে হচ্ছে এখনই চোখের মাধ্যমে গিলে খেয়ে ফেলবে। ধুর, এত কিছু দেখে লাভ নাই। আমার বউ, আমি যা ইচ্ছা তাই করব আমার বউয়ের সাথে। এতে কার কি? প্রীতির গা থেকে মাতাল করা একটা ইসমাইল নাকে ভেসে আসছে। এটার পর তো আরো পাগল হয়ে গেলাম। এবার আমায় আর আটকায় কে? প্রীতির ঠোঁটের উপরে নিজের ঠোঁট জোড়াকে বসিয়ে দিলাম। মেয়েটা গোঙাচ্ছে আর হাত পা ছোটাছুটি করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কে ছাড়বে? মন না ভরা পর্যন্ত তো ওকে আর ছাড়বো না।
পাক্কা 10 মিনিট পর প্রীতিকে ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাচ্ছি, কিন্তু প্রীতি আমার থেকে বেশি হাঁপাচ্ছে। সমস্ত কিছুর ভিড়ে ভুলেই গেছি যে গতকাল প্রীতি আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছে। প্রীতিকে ছাড়ার সাথে সাথে সে আমার গালের মধ্যে ঠাস ঠাস করে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। আই কুকুরের বাচ্চা, তোর মন আসলেই নোংরা। তুই কিভাবে আমার সাথে জোর করতে পারলি? তোর কি বিবেকে একটু বাধা দেয় নাই? প্রীতি, তোমাকে দেখে লোভ সামলাতে পারিনি। শাড়ি পরার কারণে একদম নৈশাক্ত লাগছিল তোমাকে। হ্যাঁ, তাই বলে তুই আমার সাথে জোর করে? প্লিজ আমায় ক্ষমা করে দাও। আসলে তোমায় দেখে মাথা ঠিক ছিল না, তালগোল পাকিয়ে ফেলেছি। দেখে নিস, এর ফল ভালো হবে না। বলে প্রীতি হনহন করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কি করলাম আমি এটা? দোষ করে এখন অনুতপ্ত হচ্ছি, কিন্তু আমার কি দোষ? সে আমার সামনে এইভাবে আসলো কেন? দূর, এখন এত কিছু ভেবে লাভ নাই, পরে যা হবে দেখা যাবে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। প্রীতির আম্মু, শাশুড়ি আম্মা এসে বলে গেল নিচে লোকজন আসছে, দুজন যেন তাড়াতাড়ি নিচে চলে যাই। তাড়াতাড়ি দুজনে চলে আসো। আম্মু, দুজন মানে? প্রীতি তো নিচে গেছে। কই, প্রীতি তো নিচে যায় নাই। আচ্ছা, আমি যাচ্ছি, আমার নিচে কাজ আছে। ও কোথায় আছে ওকে খুঁজে নিয়ে দুজনে নিচে এসো। এটা বলে শাশুড়ি আম্মা নিচে চলে গেল, কিন্তু মাথায় তো কাজই করতেছে না। প্রীতি নিচে না গিয়ে গেল কই? তাড়াতাড়ি পাঞ্জাবিটা গায়ে লাগিয়ে ছাদে চলে গেলাম। প্রীতি নিচে নাই, তার মানে শিওর যে সে ছাদে থাকবে। ঠিক তাই হলো। ছাদে গিয়ে দেখি প্রীতি অন্য পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে গিয়ে ওকে ডাক দিলাম, এই প্রীতি, এখানে কি করছো? কোনো সারা শব্দ নাই। এই কি হলো, কথা বলছো না যে? হঠাৎ ফোপানির আওয়াজ কানে আসলো। এই প্রীতি, কি হয়েছে তোমার? বলে আমার দিকে ঘোরাতেই চোখটা কপালে উঠে গেল। মেয়েটা কাঁদতেছে, শুধু কাঁদতেছে না, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। আল্লাহ, তুমি কাঁদতেছো কেন? দেখি, দাঁড়াও, আমি তোমার চোখের পানি মুছে দিচ্ছি। এই সর, তুই আমার গায়ে হাত দিবি না। প্লিজ এমন করে না, নিচে লোকজন এসেছে। আম্মু তোমাকে আর আমাকে নিচে যেতে বলেছে। প্লিজ চলো, চোখের পানিগুলো মুছে। আমি নিচে যাব না, তুই যা। প্রীতি, আমি যা করেছি তার জন্য তুমি আমার শাস্তি দিও, সমস্যা নেই, কিন্তু প্লিজ নিচে তো চলো, সবাই অপেক্ষা করে বসে আছে। আই, আমি যাব না বললাম না তোকে? তোর কি কথা কানে যায় না? ওকে, তাহলে আমিও যাব না, এখানে দাঁড়িয়ে থাকবো তোমার সাথে। এই, তোর সমস্যা কি রে? হ্যাঁ, তুই আমার পেছনে কেন পড়ে আছিস? অনেক সমস্যা আমার। তোমার এখন নিচে যেতে হবে আমার সাথে, না হয় তোমাকে জোর করে নিয়ে যাব। তোর সাহস থাকলে আরেকবার গায়ে হাত দে তো। দেখবা, দাঁড়াও। বলে ওর হাতটা ধরতে যাব, ঠিক তখনই প্রীতি আমাকে সজোরে ধাক্কা মারে। আমি টাল সামলাতে না পেরে পিছনে রডের উপরে গিয়ে আছড়ে পড়ি। রডের মাথাটা আমার হাতের মধ্যে ঢুকে যায়। ভাগ্যিস পড়ে যাওয়ার আগে হাতটা সামনে এগিয়ে দিয়েছিলাম, না হলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। একদম আমার পেটের একদিক দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যেত। আমি বোকার মতো হা হয়ে তাকিয়ে আছি প্রীতির দিকে। প্রীতি কি করলো এটা? এখন যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত তাহলে কি হতো, সে একবারও কি কল্পনা করেছে? না, মেয়েটার আচরণ দিন দিন অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি মনে মনে বললাম, ওয়েট, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারো না, তাহলে তোমার ধারে কাছে আর ঘেসবো না। প্রীতিকে কিছু না বলে চুপচাপ ছাদ থেকে নেমে এলাম। হাত দিয়ে রক্ত পড়ছে, তবে খোদা বাঁচিয়েছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। হাতটা ওয়াশ করে সাময়িকের জন্য ব্যান্ডেজ মুড়িয়ে নিলাম। সে চুপচাপ বসে আছে রুমের মধ্যে। শাশুড়ি নিচে যেতে বলেছে, কিন্তু কিভাবে যাবে? প্রীতি তো এখনো নিচে নামেনি। কথাটা ভাবতে না ভাবতেই প্রীতি ছাদ থেকে নিচে নেমে এলো। আই দেখি, তোর হাতে কি হয়েছে? খুব লেগেছে তাই না? চুপচাপ বসে আছি, ইচ্ছে করছে প্রীতির গালের মধ্যে 2টা বসিয়ে দেই। আর বলে ধাক্কা মেরে আবার জিজ্ঞেস করা হচ্ছে যে খুব লেগেছে তাই না? এই, কথা বলছো না যে? আচ্ছা দেখি, হাতটা এদিকে দাও, কি হয়েছে দেখছি। না থাক, তার আর কোনো দরকার নেই। এই, তোমাকে হাতটা দেখাতে বলেছি, মেজাজ খারাপ করবে না একদম। ছাদ থেকে নামার সময় সিঁড়িতে দেখেছি রক্তের ফোঁটা পড়ে আছে। প্রীতির রাগ দেখে আমি ভ্যাবাচেকা খেয়ে যাই। মনে মনে বলি, মাইরি, এটা কি মেয়ে রে বাবা? রাগ হওয়ার কথা আমার, উল্টো সে রাগ দেখাচ্ছে। প্রীতি আমার হাতটা জোর করেই ওর কাছে নিয়ে গেল। এই,
খুব লেগেছে তাই না? বিশ্বাস করো, আমারও তো জেদ কোথা থেকে আসে তা আমি নিজেও জানি না। প্লিজ রাগ করো না আমার উপর। অসহায় দৃষ্টিতে তাকিয়ে, এই মেয়ে, এত আদিক্ষেতা দেখাতে হবে না এখন। আর একটু হলেই জমের বাড়ি পৌরাণিক যেতাম। যাও, এখন গিয়ে বেশি কথা না বলে রেডি হয়ে নাও, নিচে যাব। তারপর রেডি হয়ে দুজনে নিচে চলে গেলাম। অনেক মানুষ এসেছে আমাদেরকে দেখার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে হাতটা নিয়ে। হাতের এই অবস্থা দেখলে মানুষজন নানান কথা বলবে, তাই হাতটা যতই পারি সেভ করে রাখছি। আমার চরম রাগ উঠছে প্রীতির উপরে, ওর জন্যই সবটা হয়েছে। একটু পর উপরে চলে আসলাম, প্রীতিও আমার পিছনে পিছনে উপরে আসলো। এই কি হলো, উপরে চলে আসলে যে? নাস্তা করবে না? এই মেয়ে, এত প্যা প্যা করো না তো, মেজাজ এমনিতে খারাপ হয়ে আছে। তোমার খাওয়া গিয়ে তুমি খেয়ে নাও, আমার চিন্তা তোমার করতে হবে না। এমন করছো কেন? আমি আর কখনো এমন করব না, সরি। এই প্রীতি, প্লিজ যাও তো আমার চোখের সামনে থেকে। আর ক্ষমা টমা চেয়ে নিজেকে ছোট করো না। মেয়েটা আমার কথা শুনে মন খারাপ করে নিচে চলে গেল, কিন্তু একটা জিনিস আমার মাথায় কাজ করছে না। মেয়েটা ঘুরে ঘুরে মাপ কেন চাইছে? সে আমার উপরে দুর্বল হয়ে গেল না তো? কর্মকাণ্ড দেখে তো এমনই মনে হচ্ছে। এসব ভাবতে ভাবতে নিজেকে নিজে বললাম, যদি এমন হয় তাহলে মেয়েটাকে ধরা দেওয়া যাবে না, ওকে আরো দুর্বল করব, ভালো করে প্রেমের জালে ফাঁসাবো আরো আগে ওকে, তারপর ধরা দিব। না হয় আবারও সে পাগলামো করবে। রুম থেকে নামিনি একবারও, তাই সারাদিন রুমে বসেছিলাম। রুম থেকে নামিনি একবারও। হাতে ব্যথা পেয়েছি শুনে শাশুড়ি এসে সকালে নাস্তা দিয়ে গেছে। সত্যিটা তিনি জানেন না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি এমনটা বলেছি। সারাদিনে প্রীতি অনেকবার এসেছে তার সাথে কথা বলতে নিজ থেকে, কিন্তু আমি পাত্তা দেইনি। দুপুরের খাবার নিয়ে এসেছে প্রীতি আমার জন্য, তাও কোনো কথা বলেনি। চুপচাপ খাবার খেয়ে শুয়ে পড়লাম। এই তুমি আমার সাথে এমন করছো কেন? কেমন করেছি? আমার সাথে কথা বলছো না ভালো করে। তোমার সাথে কথা বলে কি হবে? যেই মেয়ে স্বামীর মর্যাদা দিতে জানে না, তার সাথে কিসের কথা? সকালের কর্মকাণ্ডের কথা আমি এখনো ভুলিনি। সো শুনো, তোমার সাথে কথা বলার কোনো মুড নেই আমার। আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। এখন বকবক না করে গিয়ে নিজের কাজ করো। ওকে, যাচ্ছি। রাগে গজগজ করতে করতে নিচে চলে এলো প্রীতি। মনে মনে বলল, খচ্চর ব্যাটা, ভাব বেড়েছে তোর খুব। হ্যাঁ, তুই কি মনে করেছিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না? তোকে আমি ভালোবাসি এমনটা ভাবলে ভুল করবি। তোর খোঁজ খবর নিয়েছি খালি, আমার দ্বারা তোর ক্ষতি হয়েছে সেই জন্য। না হলে গায়ে পড়ার মতো মেয়ে আমি না। আর বিশেষ করে তোর মতো ছ্যাচড়ার সাথে আমি প্রীতি গিয়ে আদিক্ষেতা করব, সেটা কখনোই না। মেয়েটা সারাদিন আর উপরে আসেনি। আমার মনে হলো তখন হয়তো মেয়েটাকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি। আবার পরক্ষণে মনে হলো না, ঠিক করেছি একদম। আমার সাথে যা করেছে, তাকে যে 2-4টা চর লাগিয়ে দেইনি সেটাই ওর ভাগ্য। সারাদিন শুয়ে বসেই সময়টা কেটে গেল। রাতের বেলা শাশুড়ি এসে খাবার দিয়ে গেল, কিন্তু আমি মনে মনে ধারণা করেছিলাম প্রীতি খাবার নিয়ে আসবে, কিন্তু না। এত ভেবে আর লাভ নাই, খুব ঘুম পেয়েছে, খেয়ে দিয়ে ঘুমাতে হবে, তাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে প্রীতিও খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ঘুমানোর চিন্তা ভাবনা করে, কিন্তু ভিতরে ভিতরে একটা টেনশন কাজ করছে। ছেঁচড়াটার সাথে যেমন ধারা আচরণ করেছে, তারপরে তো সে আর ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না। সারাদিন দেয়নি ভালো কথা, কিন্তু এখন যদি জড়িয়ে ধরতে না দেয় তাহলে তো আমার আর ঘুম হবে না। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখে আমি ঘুমের রাজ্যে হারিয়ে গেছি। যাক, ভালো হয়েছে, খচ্চর ব্যাটাটা ঘুমিয়ে গেছে। এখন গিয়ে চুপচাপ ওর বুকের মধ্যে মাথা গুজে ঘুমিয়ে পড়বো, সে টেরও পাবে না। বলে শয়তানি একটা হাসি দেয়। পরিকল্পনার মতো গিয়ে চুপচাপ করে আমার বুকের মধ্যে মাথা গুজে দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। চোখটা মাত্র লেগে এসেছিল আমার, ঠিক সে সময় প্রীতি এসে ডিস্টার্ব করে দিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, কই কিসের সমস্যা? তাহলে সমস্যা যদি না থাকে আমায় জড়িয়ে ধরলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই জড়িয়ে ধরেছি। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে ইচ্ছে হবে আর এসে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে। এই ছোট লোক, তোরা তো দেমাগ এসেছে কোথা থেকে শুনি? জড়িয়ে ধরেছে বলে ভাব বেড়েছে? হ্যাঁ শোন, তোর ভাব আমার সামনে এক টুকরো কাগজের মতো, তোকে গণার সময়ও আমার নাই। সো ভাব কমায় নিবি, আর এখন আমাকে ঘুমাতে দে। আমি তো ছোট লোক, চেষ্টা, তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে আসছেন কেন?
আপনাকে আটকে রাখি নাই ঘুম না যাওয়ার জন্য, নিজের মতো করে ঘুমান। আমায় জড়িয়ে ধরে ঘুমাতে হবে না আপনার, বলে প্রীতির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অপর পাশে ফিরে শুয়ে পড়লাম। এই তুই কিন্তু আমার রাগ উঠাচ্ছিস। সরি, রাগ উঠলে কিছু করার নাই। আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো বলেছি তো ঘুমাবো। এটা বলে পিছন সাউন্ড থেকে আমাকে জড়িয়ে ধরে, আমিও কম কিসে হাতটা সরিয়ে দিলাম গা থেকে। তুই আমাকে জড়িয়ে ধরতে দিবি না, তাই তো? হ্যাঁ, তাই দিব না। প্রীতির কর্মকাণ্ড দেখে ভিতরে ভিতরে হাসতে হাসতে শেষ আমি। রাগ তো মাথায় উঠে গেছে প্রীতির। প্রীতি আমার শার্টটা খামচে ধরে পিছন থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলে। এই তুমি কি করলে? এটা আমার শার্ট কেন ছিঁড়ে ফেললে? এটা তো কমই করেছি, ভালোই ভালোই বলছি। এখনো সময় আছে, জড়িয়ে ধরে ঘুমাতে দে, না হয় কিন্তু খুব খারাপ হবে। যা খারাপ হওয়ার হোক, তাও আমি জড়িয়ে ধরতে দিব না। আমাকে ছোট লোক চেষ্টা বলে অপমান করে, সে আবার আসছে আমায় জড়িয়ে ধরতে। দেখ, আমার ঘুম পাচ্ছে অনেক, আমি ঘুমাবো, আর তোকে জড়িয়ে ধরেই ঘুমাবো। বলে পিছন থেকে আবার আমাকে জড়িয়ে ধরে। আমিও বললাম, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে দিব না, তোমার ঘুমাতে হলে অন্যভাবে ঘুমাও। এই কুত্তা কোথাকার, যা, তোকে জড়িয়ে ধরবো না। বলে রাগে ফোপাতে থাকে। এক পর্যায়ে আর রাগটাকে কন্ট্রোল করতে পারে না, না পেরে কান্না করে দেয়। আমি নিজেকে নিজে বুঝ দেই, এই বলে যে দূর করুক মান্না, তাতে আমার কি, আমাকে যে সবসময় কষ্ট দেয়। এবার মজা বুঝো। প্রীতি কান্না করতে করতে বলে, দেখিস, আমাকে ঘুমাতে দিস নাই তুইও শান্তিতে ঘুমাতে পারবি না। ওকে, সমস্যা নাই, দেখা যাবে, তাই ডোন্ট কেয়ার। এরপর আর কোনো সারা শব্দ নাই মেয়েটার। তার মানে ঘুমিয়ে পড়েছে হয়তো কান্না করতে করতে। যাক, এবার আমিও ঘুমিয়ে পড়ি। রাত 3টা বাজে, আমি বেঘরে ঘুমাচ্ছি। ঠিক তখনই প্রীতি ঘুম থেকে উঠে গিয়ে বালতি পুড়িয়ে পানি নিয়ে আসে, আর সেগুলো আমার শরীরের উপর ঢেলে দেয়। আমি ঘুমের ঘোরে চিৎকার করে লাফ দিয়ে উঠি, বিছানায় বসে পড়ি। বিব্রতভাবে বলে, আল্লাহ, ছাদ ছিদ্র হয়ে গেছে। কিন্তু না, তার ধারণা তো ভুল প্রমাণ হয়। যখন সে চোখটা ঘুরিয়ে পাশে তাকায় তখন সে দেখতে পায় প্রীতিকে। প্রীতি পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজাজ তো পুরো মাথায় উঠে যায়। এটা কি হলো? পুরো ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে মেয়েটা আমার। এই তুমি এটা কেন করলে? আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? একদম বেশ করেছি, আমাকে জড়িয়ে ধরতে দিসনি, আবার কথা বলছিস? হ্যাঁ, তুই কিভাবে ভাবলি যে আমি ঘুমাতে না পারলে তোকে ঘুমাতে দিব? আমি কি তোমায় ধরে রেখেছিলাম যাতে করে তুমি না ঘুমাতে পারো? হ্যাঁ, তা করিসনি, কিন্তু তার থেকে বড় কিছু করেছিস। তুই জানিস যে তোকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, কিন্তু তাও তুই আমায় জড়িয়ে ধরতে দিসনি। তাই বলে তুমি এমনটা করবে? একটা ঘুমন্ত মানুষের গায়ের উপরে পানি ঢেলে দিবে? এটা তো কমই করেছি, এখনো সময় আছে, আমায় জড়িয়ে ধরে ঘুমাতে দে, না হয় আরো বড় কিছু করব। এবার মেজাজ আরো খারাপ হয়ে গেল। খাট ছেড়ে উঠে গিয়ে মেয়েটাকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। রাগ তো মাথায় উঠে আছে। এই তো সমস্যা কি? হ্যাঁ, তুই আমার ঘুম নষ্ট করলি কেন? তুমি একা একা ঘুমাবে আর আমি ঘুমাবো না, এটা কি করে হয়? তাই তোমাকেও ঘুমাতে দিব না। রাগ আর কন্ট্রোল করতে না পেরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। প্রীতি তো অবাক, শেষরাটা ওকে থাপ্পড় মারলো। অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তুই সেই সময় থেকে একটা কথা বলে যাচ্ছিস, তোকে জড়িয়ে ধরতে দেইনি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোর ঘুম যাওয়া তো আর আটকাইনি। তোর কত বড় সাহস! ডেকে মেকে তিনি চলে গেলেন। এই প্রীতি, উঠো তাড়াতাড়ি, আম্মু এসে ডেকে গেছে নিচে যাওয়ার জন্য। নাস্তা লাগিয়েছে নাকি? আর একটু ঘুমাতে দাও না, আমি আর একটু ঘুমাবো। এই এখন আর ঘুম না। তারপর দুজনে মিলে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম নিচে। সবই ঠিক আছে, কিন্তু বিপত্তি বাঁধলো নাস্তা খাওয়া নিয়ে। কারণ যে হাত দিয়ে খাবো সেই হাতেই ব্যান্ডেজ। খাবারগুলো সামনে নিয়ে চুপচাপ বসে আছি। এটা প্রীতির চোখ এড়ালো না। এই কি হলো, খাচ্ছ না যে? কিভাবে খাবো? হাত তো ভালো না। ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম একদম। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। প্রীতির কথা শুনে একদম লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ শ্বশুর শাশুড়ি পাশে বসা, দুজনে মুচকি মুচকি হাসছে। কিন্তু লজ্জা পেয়ে কি আর হবে? আমার আদরে বউটা তো আমাকে খাওয়ানোর জন্য লোকমা ধরে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে এলাম। একটু পর প্রীতিও রুমে আসলো, কিন্তু তাড়াহুড়ো করে। এটা কি হলো? এত তাড়াহুড়ো করছো কেন? আজ নাকি আমার বান্ধবী তিশারা সবাই আসবে তোমাকে আর আমাকে দেখতে। বিয়ের সময় তো কেউ আসতে পারেনি
ঠিকঠাক ভাবে? কারণ যে তাড়াহুড়োয় বিয়ে হয়েছে তাই আজ আসবে। প্লিজ তুমি একটু পরিপাটি করে থেকো। আচ্ছা, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। প্রীতি একটা পাঞ্জাবি দিয়ে গেল, সেটা গায়ে লাগিয়ে রুমে বসে আছি। একটু পর প্রীতির বান্ধবীরাও সবাই আসলো। সবাই জানে প্রীতির হাজবেন্ডের কথা, কিভাবে কি হয়েছে সবটা জানে। এই চল তোদেরকে আমার ছোট লোক হাজবেন্ডের পরিচয় করিয়ে দিই। কিন্তু সামিরা তো এখনো আসেনি। আচ্ছা সমস্যা নেই, সে আসলে না হয় তার সাথে আলাদাভাবে পরিচয় করিয়ে দেব। বান্ধবীদের নিয়ে নিজের রুমে আসলো আকাশের সাথে পরিচয় করে দিতে। বান্ধবীরা সবাই হাসাহাসি করছে আকাশকে দেখে। একজন তো বলেই ফেলেছে, ছোট লোক দুলাভাই কেমন আছেন? কথা শুনে মনটা ভরে গেল। ওদের হাবভাব দেখে বুঝতে বাকি রইলো না যে তারা আমার মজা উড়াতে এসেছে। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? হ্যাঁ ভালো, কিন্তু প্রীতি আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, তুই এমন ছেঁচড়াকে বিয়ে করলি কি করে? কপাল খারাপ হলে যা হয় আর কি। এমন ছেঁচড়ার সাথে বিয়ে বসার ইচ্ছে কি আমার ছিল নাকি? কারোর কথায় খারাপ লাগলো না, কারণ আসলে আমি ছেঁচড়া। কিন্তু প্রীতির কথা শুনে চোখটা লাল হয়ে গেল। মেয়েটা কি সারা জীবন আমাকে এইভাবেই অপমান করে যাবে? কখনো কি স্বামীর মর্যাদা দিবে না? লজ্জায় চোখ নিচের দিকে নামিয়ে রেখেছি। এমন সময় কেউ দরজায় টোকা দেয়। এই যে প্রীতি, আমি আসতে পারি? হ্যাঁ দোস্ত আয়। গলার আওয়াজ শুনে আমার কাছে পরিচিত মনে হলো। নজর উঠিয়ে ওনার দিকে তাকালাম। ওনাকে দেখে তো আমার চোখ জোড়া কপালে উঠে গেছে। আল্লাহ, এ তো আমার ছোট বোন সাফার ক্লাসমেট। সামিরা আমাকে অনেক আগে থেকে চেনে। ওকে আমি আমার ছোট বোনের মতোই দেখি, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আস্তে আস্তে আমার অতীতগুলো সামনে আসতে চলেছে। আল্লাহ জানে সামিরা আবার কিছু বলে দেয় কিনা। সে আমার ব্যাপারে সন্তুষ্ট জানে। এই সামিরা, এই যে এই হচ্ছে আমার ছেঁচড়া ও ছোট লোক হাজবেন্ড। প্রীতি, তোর কি মনে হচ্ছে না যে তুই একটু বেশি বেশি করছিস? কি রে, তোর আবার কি হলো? হঠাৎ এমন রিয়েক্ট করছিস? কিছুই হয়নি, তবে দরজায় অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তোরা ওনাকে অপমান করছিস। প্রীতি শোন, সময় থাকতে জিনিসের মূল্য দেওয়া শিখে নে, না হয় পরে হাই হতাশা করবি। সামিরা বুঝলাম না, তুই হঠাৎ এই ছোট লোকটাকে নিয়ে এত পজিটিভ কথা বলছিস? তোর সাথে তো আমার ফোনে কথা হয়েছে যে আমি একটা ছ্যাঁচড়া ছোট লোককে বিয়ে করেছি, তখন তো কিছুই বলিসনি। কিন্তু এখন হঠাৎ কি হলো যে উল্টো গিলি? তখন কিছুই বলিনি, কারণ একটা মানুষকে না দেখে তো আর বিবেচনা করা যায় না। তাছাড়া তুই এখন ওনার স্ত্রী আর উনি তোর হাজব্যান্ড, সো সম্মানটা তোর থেকে আশা করাই যায়। মানা না মানে সেটা তোর ব্যাপার, কিন্তু লিগেলি তুই আর উনি হাজব্যান্ড ওয়াইফ। হো, বুঝেছি। ছোট লোকটাকে দেখে তোর মায়া লেগে গেছে, তাই তুই কিছু বলতে পারছিস না। এত দরদ থাকলে নিজেই ওর গলায় ঝুলে পড়। প্রীতির কথা শুনে সে সহ বাকি বান্ধবীরাও সবাই হাসতে শুরু করে। শোন, সময়ের জায়গাটা উল্টো ঘুরবে। এখন হয়তো আমার কথাগুলো মজাই উড়াচ্ছিস, এমন একটা সময় আসবে যখন চার হাত পা একসাথে গুটিয়ে কান্না করলেও সময়টা আর ফিরে পাবি না। আর কি বললি, ওনাকে ছোট লোক? যার নামে পুরো শহর চলে, যার বাসার কাজের লোকও তোর বাবার চাইতে কয়েক গুণ বেশি কোটিপতি, তাকে বলছিস ছোট লোক? মানে কি বলছিস ঠিক বুঝলাম না। আল্লাহ, এখন তো ফেসে যাব। মেয়েটা আমার সমস্ত ইতিহাস ফাঁস করতে চলেছে। না, ওকে আটকানো দরকার। সে মানেটা কি সেটা বলতে যাবে, তার আগেই ওকে আটকে দিলাম। এই যে, আপনি একটু চুপ থাকবেন প্লিজ। আপনি কি সব বলছেন উল্টাপাল্টা? প্লিজ চুপ করেন। সামিরা চুপ হয়ে গেল। কারণ সে আকাশের চোখে মিনতি লক্ষ্য করছে। চোখ দুটো মিনতি করছিল যেন কিছুই না বলে, তাই সেও চুপ হয়ে যায়। কি রে সামিরা, কথা বলছিস না যে? কথাগুলোর মানে কি? মানে টানে কিছু না, এখন বাদ দে এইসব কথা। আসছি কই একটু আনন্দ করব, তা না কি সব লাগিয়েছিস? আচ্ছা বল, এখন তোদের কি অবস্থা সবার? হ্যাঁ ভালোই আছি। টপিকটা বাদ দিলেও প্রীতির মাথার মধ্যে সামিরার কথাগুলো বারবার বাড়ি খাচ্ছে। কথাগুলো যেন তার ভিতরে কোনোভাবেই হজম হচ্ছে না। তোর যা হবে হোক। আচ্ছা আকাশ, তুমি একটু নিচে যাও, আমরা বান্ধবীরা সবাই একটু আড্ডা দিব। ওকে, তোমরা আড্ডা দাও, আমি নিচে যাচ্ছি। নিচে গিয়ে সোফায় বসে আছি। এমন সময় শাশুড়ি আম্মা এসে বললেন, বাবা, তুমি নিচে বসে আছো যে? আম্মু আসলে অনেকদিন পর ওর বান্ধবীরা এসেছে, একটু ভালো করে টাইম স্পেন্ড করুক, তাই আর কি নিচে নেমে এসেছি। সেটা কেমন কথা? তুমি ওর হাজব্যান্ড,
তুমি থাকলে সমস্যা কি ছিল? না আম্মু, সমস্যা না, থাক না, বাদ দিন। ওকে, তোমাদের যা ভালো লাগে করো। আমি রহিমাকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি, বসে বসে চা খাও। তারপর তিনি চলে গেলেন। সোফায় বসে আছি আর একটু আগের কথা ভাবছি। মেয়েরা এক অদ্ভুত জাতি, নিজের প্রেস্টিজের জন্য নিজের জামাইকেও ছোট করতে দ্বিধাবোধ করে না। কিভাবে পারলো সে আমায় তার এতগুলো বান্ধবীর সামনে অপমান করতে? ভালোবাসায় তো কোনো কমতি রাখিনি, তাও কেন সে আমাকে উপহাস করে সব সময়? এসব নিয়ে ভাবছি, তখনই রহিমা এসে চা দিয়ে যায়। এই যে সাহেব, আপনার চা। চায়ের কাপটা রহিমার কাছ থেকে নিয়ে, আচ্ছা তুমি যাও। চা খাচ্ছি বসে বসে, এমন সময় শ্বশুর মশাই রুম থেকে বের হয়ে এদিকেই এগিয়ে আসে। কি খবর বাবা তোমার? এই তো ভালো, আপনার? হ্যাঁ, কোনো রকম চলছে, তবে প্রেশারটা একটু বেড়ে গেছে। আচ্ছা শুনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। আমি চাচ্ছিলাম আমার সমস্ত বিজনেস তুমি হ্যান্ডেল করবে। আমি সব তোমার নামে লিখে দিব। যতই হোক মেয়ের জামাই তো। আব্বু কি বলছেন এসব উল্টাপাল্টা? আমার কিচ্ছু চাই না, আপনি সমস্ত কিছু প্রীতির নামে করে দিন। আমি জানতাম তুমি এমনটাই বলবে, তাই তো তোমার উপরে আমি আমার মেয়ের দায়িত্ব চাপিয়ে দিয়েছি। আর শুনো, আমি সিরিয়াস। আমার মেয়েটা এখনো বড় হয় নাই, আর এত কিছু সে একা সামলাতেও পারবে না। তাই আমি ওর সাথে কথা বলে সমস্ত কিছু তোমার নামে উইল করে দিব। না আব্বু প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি প্রীতির নামে লিখে দিন। এটা যদি উনি জানতে পারে তাহলে আমাকে ভুল বুঝবে। তুমি সেটা আমার উপরে ছেড়ে দাও, সে তোমাকে কিছুই বলবে না। ওকে যা বলার আমি বলবো, আর নিজেকে প্রিপেয়ার করো। এটা বলে শ্বশুর মশাই চলে গেলেন। কি হলো কিছুই মাথায় ঢুকছে না। এদিকে মেয়ের কাছে আমি ছোট লোক, তাই বলে সে পাত্তাও দেয় না। অন্যদিকে মেয়ের বাপ সম্পত্তি জামাই নামে উইল করার জন্য পাগল হয়ে যাচ্ছে। অনেকটা সময় নিচে সোফায় বসেছিলাম, কিন্তু আর ভালো লাগছে না, তাই রুমের দিকে হাঁটা ধরলাম। রুমের দরজার সামনে যেতেই সামিরার সামনাসামনি পড়লাম। ভাইয়া তুমি এখানে? আর তুমি যে প্রীতির বর সেটা কখনোই ভাবতে পারিনি। হ্যাঁ রে, কি করব বল, এক রকমের ফেসে গেছি, তাই ওকে বিয়ে করেছি। কিন্তু তুমি কি জানো ওই দিকের অবস্থা কেমন? তোমার বাড়ির লোক এখনো তোমার পথ চেয়ে বসে আছে। কবে তুমি বাড়ি ফিরবে সেই ভরসা নিয়ে এখনো বসে আছে। কিন্তু তুমি সব ছেড়ে দিয়ে এখানে বসে আছো। ওদিকে তোমার বাবা মা চোখের জলে বান ভাসিয়ে দিচ্ছে। বিশেষ করে তাহিয়া রোজ কান্না করে তোমার জন্য, দেখা হলেই তোমার কথা বলে কান্না করে। প্লিজ তুমি বাড়ি ফিরে যাও। না রে বোন, এখন যাব না, সময় হয়নি এখনো। আমার সময় আসলে আমি বাড়ি ফিরে যাব। আর তাছাড়া বাবার চোখে আমি এখনো আগের মতোই আছি। আমাকে নিয়ে ওনার বিশ্বাসটা পরিবর্তন হোক, তখন বাড়ি ফিরবো। আচ্ছা বুঝলাম, কিন্তু কখন? প্লিজ বোন, আর কিছুটা সময় দে। আর তুই কাউকে বলিস না আমার ঠিকানা। তাহিয়াকেও বলবো না? না, ওকে বলিস না, না হয় সে আমার কাছে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি অতি শীঘ্রই বাড়ি ফিরবে। আচ্ছা। কথা শেষ করে রুমে গেলাম। সামিরা নিচে চলে গেল। প্রীতি আমাকে দেখে রেগে বেগে আগুন। এই কুকুর, তুই রুমে কি করছিস? তোকে না বলেছিলাম আমরা কিছু সময় কথাবার্তা বলবো, তুই নিচে থাকতে? তাও তুই রুমে এসেছিস কোন সাহসে? আসলে আমার নিচে মন টিকছিল না, তাই রুমে চলে এসেছি। প্রীতির বান্ধবী একজন প্রীতিকে বলে, প্রীতি, তোর হাজব্যান্ড আসলেই ছেঁচড়া। তুই এই ছেঁচড়াকে ডিভোর্স দিয়ে দে, ভালো একটা ছেলেকে বিয়ে কর। আসলেই তাই করব। এই ছেঁচড়ার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই তোরা চল, অন্য রুমে আড্ডা দিব। ছেঁচড়াটা আমাদের শান্তিমতো কথা বলতেও দিবে না। সবাই অন্য রুমে চলে গেল। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। একটু আগে প্রীতি কি বলে গেল, সে আমায় ডিভোর্স দিবে? সারাদিন রুমের মধ্যে ছিলাম, রুম থেকে বের হইনি। রহিমা এসে বিকেল বেলা নাস্তা দিয়ে গেল। শুধু রাতের বেলায় খাবার খাওয়ার জন্য নিচে নেমেছিলাম। প্রীতির বান্ধবীরা আজ এখানেই থাকবে। সারাদিন প্রীতির সাথে আমার আর কোনো কথা হয়নি। রাতের বেলায় শুয়ে আছি, প্রীতি এখনো রুমে আসে নাই। মেয়েটার জন্যই ওয়েট করছিলাম। একটু পর সে রুমে আসলো। কি রে ছোট লোক, তুই এখনো ঘুমোসনি? কোনো কথা নাই, চুপচাপ শুয়ে আছি। কি রে, কথা বলছিস না যে? ভাব পেরেছে তোর? তাও কোনো উত্তর দেইনি। মেয়েটা আর কোনো কথা বলল না, চুপচাপ আমায় জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুজে দিয়ে শুয়ে পড়ল। আজ কোনো টু শব্দ করিনি। করুক যেমন ইচ্ছা আমার সাথে ব্যবহার করুক, আমি তো খেলনার পুতুল,
ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিবে। একটু পর খেয়াল করলাম মেয়েটার কোনো সারা শব্দ নাই, হয়তো ঘুমিয়ে গেছে। মেয়েটার চেহারার দিকে নজর পড়তেই চোখটা আবার ভিজে গেল, কারণ ওকে খুব ভালোবাসি আমি। সে আমায় ছেড়ে দিলে হয়তো জীবনটাই শেষ হয়ে যাবে। চোখ দিয়ে অনবরত পানি ধরছে। হঠাৎ প্রীতি নড়ে উঠল। কি রে, তুই এখনো ঘুমোসনি? তাড়াতাড়ি করে চোখটা মুছে নিলাম, তবে প্রীতি হয়তো আমার চোখের পানি দেখে ফেলেছে। আসলে ঘুম আসছিল না। ঘুম আসছে না ভালো কথা, কিন্তু কান্না করছিস কেন? কই কান্না করছি? শোন, মিথ্যে বলে লাভ নাই, আমি দেখে ফেলেছি। আর কান্না করেও কোনো ফায়দা হবে না। তোকে আমি ডিভোর্স দিয়ে দেব। তোর মতো ছোট লোকের সাথে আমার যায় না। আজ বান্ধবীদের সাথে বড় গলায় কথা বলতে পারছি না শুধু তোর জন্য, কারণ ওদের হাজবেন্ড এক একজন অনেক কোটিপতি বা ভালো ভালো পজিশনে আছে, কিন্তু তোর তো কিছুই নেই। ছ্যাচরা তুই। ওদের সামনে আমি ছোট হয়ে গেছি, আর ছোট হতে চাই না। তোকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেব। ওদের চোখে আমি বড় হতে চাই। প্লিজ প্রীতি, তুমি আমায় ডিভোর্স দিও না। তোমায় খুব ভালোবেসে ফেলেছি আমি। তোমায় ছাড়া বেঁচে থাকার কোনো উৎস খুঁজে পাচ্ছি না আমি। এই ছোট লোক, ভালোবাসিস মানে কি? হ্যাঁ, তুই ভালোবাসিস বললেই কি হবে নাকি? তোর মতো কুকুরের বাচ্চাকে আমি কখনোই ভালোবাসবো না। তুই আমার যোগ্যই না। নিজেকে কখনো আয়নায় দেখেছিস কিরকম লাগে দেখতে তোকে? চলে এসেছে ভালোবাসতে। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। চোখের পানি যেন প্রবাহমান নহরের মতো বইতে চলেছে। চোখের পানিগুলো আড়াল করে মুছে নিয়ে, আচ্ছা ডিভোর্স দিয়ে দিও, সমস্যা নেই, কিন্তু এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমোচ্ছি, তুইও ঘুমিয়ে পড়। কোনো কথা বললাম না আর। প্রীতি ঘুমিয়ে গেছে, কিন্তু সারা রাত আমি আর ঘুমোতে পারিনি। খালি একটা কথাই বারবার মাথায় ঘুরছিল, টাকা পয়সা আর পজিশন। এই কয়েকটা জিনিস এইসব জায়গায় ম্যাটার করে। কেউ আসল মন দেখে না। একদম রাতের শেষ ভাগে চোখটা লেগে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। প্রীতিও বিছানায় নাই। তার মানে আজ সে আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে। বিছানা ছেড়ে উঠে গেলাম। এক সেট কাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাব ফ্রেশ হতে। ঠিক তখনই প্রীতি নিচতলা থেকে উঠে রুমে আসে। প্রীতির চোখ মুখ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে মেয়েটা কান্না করেছে। চোখের কোণে পানিও জমে আছে। এই প্রীতি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য সবটা হয়েছে। বলে ঠাস করে আকাশের গালের মধ্যে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে প্রীতির দিকে চেয়ে আছি। কি করলাম আমি? হুট করে এমন বিহেভ কেন করছে সে? আচ্ছা আমি কি করেছি? এই ছোট লোক, কি করেছিস তুই জানিস না? আমার বাপকে পটিয়ে রেখেছিস কেন তুই? তোকে ছাড়া দেখি কিচ্ছুই বোঝে না উনি। কি ধুল পড়িয়েছিস তুই আমার বাপকে, যে তোর নামে সবকিছু বিড়ি করে দিবে? আমি কি জানি? সেটা তুমি তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞেস করো। এই ছোট লোক, আবার আমার মুখের উপর কথা বলিস। তোর জন্য হয়েছে সবটা। তুই আমার লাইফে আসার পর কোনো কিছুই আমার ঠিকঠাক যাচ্ছে না। নিজের বাবা পর্যন্ত সন্তানকে ছেড়ে তোর উপরে ভরসা করছে। কেন? আমার মধ্যে কিসের কমতি আছে যে আমি ওনার বিজনেসের দেখাশোনা করতে পারবো না? ভালোই তো প্ল্যান করে ফেলেছিস। শুরুতে আমার জীবনটা বরবাদ করলি, এখন আবার বাপকে পটিয়ে সমস্ত সম্পত্তি হাঁটানোর চিন্তা ভাবনা করেছিস। এই যে প্রীতি, মুখ সামলে কথা বলো। তোমার বাবার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। উনি নিজ থেকে এসেই বলেছে তিনি সমস্ত কিছু আমার নামে উইল করে দেবে। আই, হয়েছে থাক, এখন আর সাধু সাজতে হবে না। আমি জানি তোর মতলব খারাপ। তুই বাবাকে বলে সমস্ত সম্পত্তি সবকিছু আমার নামে করে দিবি, আর না হয় তোর নামে করে সেটা তুই আমার নামে করে দিবি। ওকে ঠিক আছে, আমি সমস্ত কিছু তোমার নামই করে দিব। আর একটা কথা মাথায় রেখো, তোমার বাবার এই 2 টাকার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। আমার যা আছে সেগুলো দিয়ে তোমার বাবার মতো 100টা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো। বলেই মুখে হাত দিয়ে ফেললাম। আল্লাহ, এটা কি বলে ফেললাম আমি? মুখ ফসকে নিজের অতীত সামনে নিয়ে আসতে চলেছি। বাহ ছোট লোক, তুই তো দেখছি গলাবাজি করতেও উস্তাদ। তোর যদি এত কিছুই থাকতো তাহলে তুই অন্যের ঘরে ঘর জামাই থাকতি না, আর মানুষের কৃপায়ও তোর দরকার পড়তো না। ছাগল কোথাকার। চুপ করে আছি, কি বলবো বলার ভাষা নাই। আচ্ছা, আমি সমস্ত কিছু তোমার নামে উইল করার ব্যবস্থা করছি। এবার প্লিজ আমাকে মুক্তি দাও, আমি গোসল করব। হ্যাঁ, তাই করবি তুই। যা এবার, কার মরা গারবি কার। ওয়াশরুমে ঢুকে গেলাম ফ্রেশ হতে। পানির কলটা ছেড়ে দিয়ে মগ
কেটে কেটে মাথায় পানি ঢালছি আর ভাবছি, আল্লাহ, এটাই কি সেই বাচ্চা প্রীতি যাকে হসপিটালে এক দেখে ভালোবেসে ফেলেছিলাম? ওর ব্যবহার এতটা খারাপ সেটা ভাবতেও আমার অবাক লাগছে। ওর কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নাই? না, এখন মনে হচ্ছে প্রীতির থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বেটার। কিন্তু ওকে ছাড়া থাকবো কি করে? না, সে যদি আমায় ছেড়ে দেয় তাহলে আমিও ওকে আর আটকাবো না। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা খাওয়ার জন্য। শাশুড়ি আম্মা নাস্তা পরিবেশন করছে। প্রীতির বান্ধবীরা চলে গেছে সকাল সকাল নাস্তা করে। নাস্তা করছি এমন সময় শ্বশুর মশাই বলল, আকাশ, তুমি নাস্তা শেষ করে আমার সাথে একটু দেখা করো রুমে। আচ্ছা। তারপর নাস্তা শেষ করে শ্বশুর মশাই রুমে গেলাম। ও, তুমি এসেছো? জি। আচ্ছা নাও, এখানে সমস্ত কিছু আসল ডকুমেন্ট আছে, তুমি সমস্তটা দেখে সাইন করে দাও। আর আজ থেকে সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। চোখগুলো বড় বড় হয়ে আছে শ্বশুরের কথা শুনে। আচ্ছা, এগুলো কি প্রীতি নামে করলে হতো না? না, যদি সে ওই পরিমাণ যোগ্য হতো তাহলে আমি সমস্তটা ওর নামে লিখে দিতাম, কিন্তু সে যোগ্য না। চুপ করে আছি। তারপর সমস্তটা একবার দেখে নিয়ে সাইন করে দিলাম। তাহলে বলো, কবে থেকে অফিসে জয়েন করছো? আমাকে 1 সপ্তাহ সময় দিন, তারপর থেকে জয়েন করব। আচ্ছা ঠিক আছে। তারপর রুমে চলে গেলাম। একটু পর প্রীতি কোথা থেকে যেন রুমে আসলো। এই সমস্ত কিছু তোর নামে করে দিয়েছে, এখন তুই আমার নামে কবে করে দিবি? 3 দিনের মধ্যে সমস্ত কিছু তোমার নামে উইল করে দিব। ওকে, ঠিক আছে, কিন্তু যা করবি তাড়াতাড়ি করবি, কারণ তোকে তার পরপরই ডিভোর্স দিয়ে দিব। কতটা স্বার্থপর হলে এমনভাবে কথা বলতে পারে? থাক, ওর বাবার সম্পত্তির উপরে আমার কোনো লোভ নেই। এভাবে দিন চলতে লাগলো। সারাদিন রুমের মধ্যে থাকি, প্রীতির সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। তবে একটা জিনিস ঠিক আছে, আমরা কেউ কারোর সাথে কথা না বললেও সে রাতে ঘুমানোর সময় এসে আমায় ঠিকই জড়িয়ে ধরবে। আমারও কেন জানি অভ্যাস হয়ে গেছে, মেয়েটা আমায় জড়িয়ে না ধরলে ঘুমিয়ে আসতে চায় না। অন্যদিকে আবার উকিলের সাথে কথা বলে রেখেছি। এভাবে 2 দিন চলে গেল। 3 দিনের মাথায় উকিল ফোন দিয়ে বলল, উকিলের থেকে স্ট্যাম্প আনলাম এবং সম্পত্তি প্রীতির নামে উইল করে দিব। তাই আবার নতুন করে কাগজ রেডি করলাম। তারপর প্রীতিকে ডেকে সবটা ওর নামে লিখে দিয়েছি। এবার খুশি তো? হ্যাঁ, তবে কিছুটা অসন্তুষ্ট, কারণ আমি একজন উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের ব্যাপারে। সে নাকি 1 সপ্তাহ পর আসবে, কোথায় জানি কাজে গিয়েছে। ভেবেছিলাম সম্পত্তিগুলো নিচের নামে করিয়ে নিয়ে তোকে ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমার আরো 1 সপ্তাহ কষ্ট করতে হবে। ও আচ্ছা, সমস্যাই নেই, মাত্র একটা সাপ্লাই তো, দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা থাকো, আমি একটু ছাদে যাব। বলেই ছাদে চলে আসলাম। প্রীতি কতটা নির্দয়বান সেটা ভাবতে কষ্ট লাগছে। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ছে। আর অল্প সময় থাকলেই হয়তো কেঁদে ফেলতাম ওর সামনে, তাই তাড়াহুড়ো করে ছাদে চলে এসেছি। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। প্রীতি উকিল থেকে ডিভোর্স পেপার দিয়ে এসে আমার মুখের উপর ছুঁড়ে মারে। এনে ধর, আমি সাইন করে দিয়েছি, তুই এটাতে সাইন করে দিলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, আমি সাইন করে দিব। আর শোন, তোকে যেন এই বাড়িতে না দেখি। বাবাকে যা বলার আমি বলবো। তুই যাওয়ার আগে ওদের কারোর সাথেই দেখা করবি না। আচ্ছা। অনেক ছাঁচড়ামি করেছিস ফকির কোথাকার। নিজের তো ক্ষমতা নেই, মানুষের ঘাড়ের উপরে চড়ে বসিস। পারলে নিজের থেকে কিছু করে দেখা। কিছুই বললাম না, শুধু শুনে গেলাম। বলে যাও, কারণ এখন তোমার সময়। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে ঘর ছেড়ে চলে আসলাম। চোখের পানি দিয়ে পুরো শার্ট ভিজে গেছে। আসার সময় বাসার কাউকে কিছু বলিনি, চলে গেলাম আমার নিজের দুনিয়ায়। অন্যদিকে প্রীতির আব্বু প্রীতিকে জিজ্ঞেস করে, কি রে মা, আকাশ কোথায়? আব্বু, চিটারটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? কি বলছিস উল্টাপাল্টা? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। সে তোমার কাছে ভালো সেজে তোমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার জন্য তা পারেনি। রোজ রাতে আমায় মারতো সে তোমার সম্পত্তির জন্য। বলতো তোর বাবার সব সম্পত্তি নিয়ে তোকে ছেড়ে দিব। মা, তুই এসব বলিসনি কেন আমাদের? ছি, ওর ভেতরে এতটা হারামিপনা ছিল, আমরা ভাবতেও ঘৃণা হচ্ছে। কিভাবে বলবো বাবা, তুমি যে কসম দিয়ে ওর সাথে আমার বিয়ে দিয়েছো, তার উপর সে আমায় বলেছে তোমাদের কিছু বললে সে তোমাদেরকে মেরে ফেলবে। বাবা, তাই ভয়ে বলিনি। আর আমি চাই না তোমরা এটা জানো যে তোমাদের মেয়ে সুখে নাই, এতে তোমাদেরই কষ্ট হবে। মারে, তুই আমাকে আগে বলতি একটু করে জাস্ট।
তাহলে ওর 12টা বাজিয়ে দিতাম আমি। আর তাহলে এখন কি সে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে গেছে? না বাবা, তা পারিনি। আমি কৌশলে ওর কাছ থেকে সমস্ত সম্পত্তি আমার নামে করে ফেলেছি। সে বুঝতেও পারেনি। সাব্বাস, এ না হলে আমার মেয়ে। হ্যাঁ তাই তো, আমার গর্ব তুই। দুনিয়া কেমন আজীব, আকাশে কোনো দোষ নেই অথচ তাকে উল্টো ফাঁসিয়ে দিল। কিন্তু সমস্তটা করেছে প্রীতি। দিন গড়িয়ে রাত হলো, প্রীতি এখন খুশিতে আত্মহারা, কিন্তু বিপদে বাঁধলো রাতে। সে এখন ঘুমাবে কি করে, কাকে জড়িয়ে ধরে ঘুমাবে? ছোট লোকটাকে তো বাসা থেকে তাড়িয়ে দিয়েছে, মনটা খারাপ হয়ে গেল একদম। কি করবে সে ভেবে পাচ্ছে না। রাতের বেলা 1 সেকেন্ডের জন্য তার ঘুম আসেনি। সারা রাত ছোট লোকটার কথা মনে পড়েছে ওর। ইচ্ছে করছে সে যেখানে আছে সেখানে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমাতে। ওর বুক ছাড়া যে ওর ঘুম আসে না, খুব ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু আফসোস সে চলে গেছে। কেমন যেন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা সে নিজেও জানে না। ইচ্ছে করছে ওকে আবার ঘরে ফিরিয়ে আনতে, কিন্তু না, তা সম্ভব না, কারণ ওকে তো তাড়িয়ে দিয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে ছোট লোকটার জন্য। সে নিজেও ভেবে পাচ্ছে না, যাকে সে 2 চোখে দেখতে পারে না তার জন্য চোখ থেকে পানি কেন ঝরছে। তবে একটা জিনিস বারবার চোখের সামনে ভেসে আসছে, সে আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা গুজিয়ে দিয়ে শুয়ে থাকাটাকে। রাতটা অঘর্মা কেটে যায়। সকালবেলা উঠে সবাই মিলে একসাথে নাস্তা করতে বসে। প্রীতির আব্বু টিভিটা ছেড়ে দেয় সকাল 10টার খবর দেখার জন্য। নাস্তা করছে আর টিভির খবর দেখছে। এমন সময় টিভির স্ক্রিনে একটা ছবি ভেসে আসে, যেটা দেখে বাসার সবাই থ খেয়ে যায়। নিউজ প্রিন্টার বলে আজ বিকাল 3টায় রাষ্ট্রপতি নিজে আকাশ নামক একজন সৈনিক ব্যক্তিকে অভিনন্দন জানাবেন, যিনি আবার দেশের গভর্নমেন্টকে লিগাল প্রসেসর আর্ম তৈরি করে দিবেন, যা তিনি আগেও করেছিলেন দেশের কল্যাণের জন্য। তবে তিনি মাঝে এইসব ছেড়ে দিয়েছিলেন কোনো এক কারণে। তিনি আবার সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, যাতে করে অন্য দেশের কাছে মাথা নত করতে না হয় আমাদের দেশের সরকারকে। সরকার তার সামর্থ্যার্থে 200 বিলিয়ন টাকা উপহার দিবেন। স্যালুট জানাই আকাশ মাহমুদকে। দেশের জন্য হয়ে কাজ করবেন এমন সন্তান সবার ঘরে ঘরে জন্ম নিক, সেই প্রত্যাশাই করছি। প্রীতির বাবা তো কপালে হাত দিয়ে ফেলে এমন নিউজ শুনে। প্রীতির চোখও বড় বড় হয়ে যায়। তার মানে সে ঠিক কথাই বলেছিল। আমার বাবার মতো 100টা প্রতিষ্ঠান সে দাঁড় করাতে পারবে, তার এমন ক্ষমতা আছে। সমস্ত নিউজ চ্যানেলে একই খবর প্রচার হচ্ছে। প্রীতির যেন বিশ্বাসই হচ্ছে না। একটু আগে নিউজ প্রিন্টারে যা বললো তার কাছে সমস্তটাই স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে প্রীতির বাবার যেন কোনো দিকেই হিসেব মিলছে না। আকাশের এত কিছু থাকার পরেও সে আমার সম্পত্তি লোভ করলো কেন? তার তো কোনো কিছুর অভাব নেই। কথাটা যেন হজম হচ্ছে না। যার কাছে কোটি কোটি টাকার সম্পদ, সে আমার অল্প টাকার সম্পত্তির লোভ করবে? জিনিসটা যেন বেমানান। তবে কি তাহলে প্রীতি আমাকে মিথ্যা কথা বলল? না, সে এমনটা কেন করবে? সে আমার মেয়ে, ও কখনোই এমনটা করবে না। তবে আকাশের বিষয়টাও নজর আন্দাজ করতে পারছি না। না, এর পেছনে আসল কাহিনী কি সেটা আমায় খুঁজে বের করতে হবে। প্রীতি নিজেকে 4 দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছে। তার যেন কিছুই ভালো লাগছে না। কেমন যেন ঘোলাটে হয়ে গেছে সমস্ত কিছু। পিছনে কি ঘটেছে তার যেন কিছু মাথাতেই কাজ করছে না। ঠিক করেছে কি ভুল তার কাছে উত্তর জানা নেই। 3টা বাজতে চলেছে। দেশের গণ্যমান্য ব্যক্তিরা সবাই একটা মজলিসে একত্রে হয়। বাংলাদেশ বর্ডার গার্ড হতে শুরু করে প্রশাসনিক আরো অনেক সিনিয়র কর্মকর্তারা সেখানে রয়েছে। বিশেষ করে রয়েছেন রাষ্ট্রপতি। তিনি আকাশকে অভিনন্দন জানানোর জন্য একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে সকলের সামনে আকাশের হাতে তুলে দেন। রাষ্ট্রপতি স্পিকার হাতে নিয়ে 2-1টা কথা বলে সকলের সামনে, পরে আকাশের হাতে স্পিকার তুলে দেয়। আসলে কি বলবো নিজেরও জানা নেই, তবে এইটুকুই বলবো, দেশের জন্য আবার কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আগেও দেশের জন্য কাজ করেছি, তবে কোনো এক কারণে এই সব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু পরে অনুভব করলাম, না, উপরওয়ালা যেহেতু মেধা দিয়েছে, তাহলে সেটাকে কোনো কাজে না খাটিয়ে নষ্ট কেন করব? তাই আবার নেমে পড়লাম দেশের কল্যাণে। সবাই আমার জন্য দোয়া করবেন। বলে স্টেজ থেকে নামতে যাবে, ঠিক তখনই 2টা পরিচিত মুখ সামনে পড়ে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মানুষগুলো যে আমার চোখের সামনে। মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছি।
কেউ একজন মায়াভরা কণ্ঠে প্রীতি এখনো নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে রেখেছে। কারোর সাথে কথা বলছে না, ঠিকমতো খাবারও খাচ্ছে না। তার শুধু একটা জিনিস ভেবেই মাথা ফেটে যাচ্ছে, যে সে কি আকাশের সাথে যা করেছে তা কি ঠিকটা ভুল। প্রীতির আব্বু আম্মু অনেক ডাকাডাকি করে, কিন্তু প্রীতি দরজা খোলে না। সে দরজা বন্ধ করে বসে আছে ভিতর থেকে। তিনারা না পারতেই সামিরাকে ডেকে আনে। সামিরা দরজা খুলতে বললে হয়তো খুলবে, কারণ প্রীতির সবচাইতে কাছের বন্ধ হচ্ছে সামিরা। এই প্রীতি, দরজা খোল, আমি সামিরা। প্রীতি প্লিজ দরজাটা খোল, তোর সাথে আমার কথা আছে। বাবা, তোমরা কেউ আমার রুমে আসবে না। সামিরা, তুই ভেতরে ঢোক। আচ্ছা তোর কি হয়েছে প্রীতি? জানি না রে আমার কি হয়েছে। তুই নাকি আজ সারাদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিসনি। কি হয়েছে আমায় বল তুই। আসলে একটা প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই মিলাতে পারছি না। কি প্রশ্ন? আমি কি আকাশের সাথে ঠিক করেছি নাকি ভুল? ওর সাথে খারাপ ব্যবহার করা কি আমার আদৌ উচিত ছিল নাকি ছিল না? এসব প্রশ্ন আমার ভেতরটাকে শেষ করে দিচ্ছে। তবে একটা জিনিস, ওর জন্য আমার জীবন থেকে সব কিছুর মাইনে হারিয়ে ফেলেছিলাম। যখন থেকে এসেছে আমার লাইফে, তখন থেকেই আমার দাম কমে যাচ্ছে মানুষের কাছে। প্রীতি, তোকে একটা কথা বলি, তুই কি আসলে জানিস আকাশ কে? না, জানি না সে কে। তবে গতকাল নিউজে শুনেছি সে নাকি দেশের গভর্নমেন্টকে আর্মস বানিয়ে দেবে, যা সে আগেও করত। শোন, এটা তো শুধু ওর সামান্য পরিচয় শুনেছিস, তাও পুরোপুরি শুনিসনি। এই শহরে তার নামে কতগুলো বাড়ি আছে সে নিজেও জানে না। দেখেছিলাম সেদিন তুই আর বাকি সবাই মিলে কেমন অপমান করলি ছোট লোক আর স্যাসরা বলে। কিন্তু তুই কি এটা জানিস যে সে তোর বাবার পুরো সম্পত্তিকে কয়েক হাজার বার ক্রয় করতে পারবে? এখনই অবাক হয়ে যাচ্ছিস? এখনো তো আরো অনেক কিছু শোনার বাকি আছে। সে তোকে ভালোবাসতো বিধায় কখনো এসব নিয়ে তোকে কথা শোনায়নি। তার কাছে সমস্ত কিছুর আগে তুই ছিলি, তোর ভালোবাসা ছিল, যেটা সেদিন আমি তার সাথে কথা বলে বুঝতে পেরেছি। তার সম্পর্কে যতই বলি শেষ হবে না। তবে শুধু এতটুকু বলবো, তোর বাবা অল্প কয়েক হাজার টাকার মালিক, তাই তোর এত অহংকার। তাহলে তার কতটা অহংকার করা উচিত, যার বাবা কিনা বাংলাদেশ ব্যাংকের জিএম। শোন, টাকা দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না। বাবার সাথে কথা বলবি না? চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে। চোখের পানিগুলোই আমার সর্বকালের সঙ্গী। চোখের কোণ বেয়ে পানি বের হচ্ছে। বাবা, আমায় মাফ করে দেন। বলে সকালের সামনে আকাশে পায়ে পড়ে যেতে নিয়ে আকাশ তার বাবাকে ধরে ফেলে। বাবা, কি করছো তুমি এইসব? সন্তানের কাছ থেকে পিতা ক্ষমা চাইবে? এর থেকে জঘন্য কাজ আর কি হতে পারে? মাপ চাওয়া ছাড়া যে আমার কোনো উপায় নেই। তোকে যে ভুল বুঝে ঘর থেকে বের করে দিয়েছিলাম, গতকাল যখন নিউজ দেখে জানতে পারি যে তুই দেশের জন্য এই কাজ করতি, তখন বিশ্বাস কর কলিজাটা খুশিতে চড়া হয়ে গিয়েছে যে আমার ছেলে কখনোই খারাপ কাজ করেনি। সে সবসময় ভালোর সাথে ছিল। তোর কাজকর্ম আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুই কোনো ভুল কাজ করিসনি। ভুল ছিলাম আমি, যে তোর পুরো কথা না শুনে সেদিন রিয়েক্ট করে ফেলেছিলাম। বাবা, বাদ দাও ওসব কথা। এমন সময় রাষ্ট্রপতি ওদের দিকে এগিয়ে আসে। আরে হামিদ সাহেব, আপনি এখানে? হ্যাঁ, ছেলের সম্মানতা দেখতে এসেছিলাম। আমার ছেলে দেশ হয়ে কাজ করছে তা কখনো জানতে পারি নাই। গতকাল টিভিতে দেখে বুকটা ভরে গেল। তার মানে আকাশ আপনার ছেলে? হ্যাঁ, আকাশ আমার ছেলে। হামিদ সাহেব, আপনি আসলে মহান একজন মানুষ। আপনি যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, ছেলেকেও তেমন প্রতিষ্ঠিত করেছেন। ধন্যবাদ সাহেব। আচ্ছা তাহলে চললাম। আকাশ, তুমি লেগে যাও কাজে। আবার আজকের মতো বিদায় নিচ্ছি। তারপর রাষ্ট্রপতি চলে যায়। আকাশের বাবার সাথে তার ছোট বোন এসেছে, সেও অজরে কান্না করছে। এই পুচকি, কান্না করছিস কেন? দেখে এদিকে আয় বলে সাফাকে জড়িয়ে ধরে, বাবা, এবার ঘরে ফিরে চল, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। আমি ঘর থেকে বের হওয়ার সময় বলে দিয়েছি, আজ যদি তোকে নিয়ে বাড়ি না ফিরি তাহলে সে কোনো দানা পানি মুখে নেবে না। আচ্ছা চলো। তারপর বাপ ছেলে সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বিপত্তি বাদে বাসার সামনে গিয়ে বাসার সামনে মানুষজন পুরো ভিড় করে ফেলেছে। এভাবে জানি খবর পেয়েছে যে আকাশ আজকে বাড়িতে আসবে। তখন থেকেই লোকজন আকাশের বাড়ির সামনে ভিড় লাগিয়েছে। পুরো এলাকার মানুষ এসে গেছে আকাশকে দেখার জন্য।
এত মানুষ যে স্বস্তিতে নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না। বহু কষ্টে মানুষজনকে ঠেলে বাড়িতে প্রবেশ করে। আকাশের আম্মু তো আকাশকে জোরে ধরে সে কি কান্না! বহুদিন পর কলিজার টুকরাকে সামনে পেয়েছে। সমস্ত কিছুর বীরে আকাশ প্রীতির কথা ভুলেই গেছে। আর মনেই বা রাখবে কেন? নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছে? অপমান আর লাঞ্ছনা। তবে এখনো সে ভালোবাসে প্রীতিকে। প্রীতির তো হুঁশই উড়ে গেছে সামিয়ার কথা শুনে। কি বলছে এসব? তার মানে আকাশ হামিদ সাহেবের ছেলে? প্রীতির কলিজা ফেটে যাচ্ছে সামিয়ার কথা শুনে। এখন সে হারে হারে টের পাচ্ছে। যে আকাশ কি ছিল? হীরাকে কাচের টুকরা মনে করে অপমান করেছি আমি, কিন্তু সে কখনো টাকা পয়সার বড়াই করেনি। আর আমি কি করলাম ওর সাথে? ছি! কিন্তু সামিরা, তুই এগুলো জানিস কি করে? কারণ আমি সাফার বান্ধবী, যে কিনা আকাশের ছোট বোন। ওর পরিবার সম্পর্কে আমি জানি না এমন কিছু নাই। তাহলে তুই আমাকে আগে বলিসনি কেন? বলে কি হবে? ভালো যদি বাসার এই হতো তাহলে এমন ধারা আচরণ করতি না। তাছাড়া ভাই আমাকে বারণ করেছে। প্রীতি শব্দ করে কান্না করে দেয়। আচ্ছা হয়েছে, এখন আর কেঁদে কোনো ফায়দা নাই। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর খেয়ে নিস। আমি চললাম, অনেকটা সময় হয়েছে আমি এসেছি, যাওয়া দরকার এখন আমার। সামিয়ারা চলে যায়। প্রীতির মুখে পানি ছিটা দিয়ে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে এসে দেখে তার বাবার সামনে দাঁড়িয়ে আছে। তিনি কোনো কথা ছাড়াই ঠাস করে প্রীতির গালের মধ্যে সজোর একটা থাপ্পড় বসিয়ে দেয়। প্রীতির মুখে পানি ছিটা দিয়ে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে এসে দেখে তার বাবার সামনে দাঁড়িয়ে আছে। তিনি কোনো কথা ছাড়াই ঠাস করে প্রীতির গালের মধ্যে সজোর একটা থাপ্পড় বসিয়ে দেয়। প্রীতি গালে হাত দিয়ে অবাক দৃষ্টি তাকিয়ে আছে ওর বাবার দিকে। সি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে। আমি তোর আর সামিরার কথা শুনে ফেলেছি। আমি শিওর যে আকাশ কিছুই করেনি। তুই কিছু একটা করেছিস, যার ফলে সে চলে গিয়েছে। কি করেছিস সত্যি করে বল, না হয় কিন্তু ভুলে যাব যে তুই আমার মেয়ে। তুমি ঠিকই ধরেছ, আকাশের কোনো দোষ নেই, সবটা আমিই করেছি। কারণ ওকে কেন জানি আমার সহ্য হতো না। ওর জন্য সবার কাছে আমি ছোট হয়ে যাচ্ছিলাম দিন দিন। তোমরাও ওকে আমার থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলে। যেখানে তোমার সম্পত্তি আমি পাওয়ার কথা, সেখানে তুমি তার নামে করে দিয়েছো। এসব আমি মানতে পারছিলাম না, তাই ওকে ডিভোর্স দিয়ে সমস্ত কিছু নিজের নামে করে নিয়েছি। আর তোমাদের মিথ্যে বলেছি যে সে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চায়। প্রীতি, তুই কতটা নিকৃষ্ট হলে এমন দ্বারা কাজ করতে পারিস? তোকে তো নিজের মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। যেই ছেলে চাইলে আমাদের থেকে আরো বহু উঁচু ফ্যামিলির মেয়ে বিয়ে করতে পারতো, সে তা না করে শুধু আমার কথায় তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেই ছেলের সাথে তুই এমন দ্বারা আচরণ করলি। আরে ওর কথা না হয় বাদই দিলাম, কিন্তু ওর বাবার যে একটা ভালো নাম ডাক আছে, যে বাংলাদেশ ব্যাংকের জিএম, তোর বাবার তো সেটাও নাই। তুই এমন একটা সোনার টুকরো ছেলেকে ঠকাইলি। শুনে রাখ, তোকে একটা কথা বলে রাখি, তোর কপালে সুখ নাই। তোর অনেক পস্তাতে হবে তোর কৃতকর্মের জন্য। আর আজ থেকে আমি ভুলে যাব যে প্রীতি নামক আমার কোনো মেয়ে ছিল। তিনি এটা বলে প্রীতি রুম থেকে বের হয়ে আসে। হাউমাউ করে কান্না করে দেয় প্রীতি ওর বাবার কথা শুনে। কিন্তু তার ভিতরটা কেমন যেন হয়ে আছে। সবাই ওর থেকে আকাশকে বেশি পাত্তা দিচ্ছিল, তাই সে এমন ধারা কর্মকাণ্ড করে ফেলেছে। আবার ভিতরে এটাও কাজ করছে যে এত টাকা পয়সা মালিক হওয়ার পরও ও কখনো তা নিয়ে বড়াই করেনি। আল্লাহ, এখন আমি কি করব? আমার যে কোনো কিছুই মাথায় কাজ করছে না। তবে আমি সবার উপরে থাকব, আমার থেকে বেশি গুরুত্ব কেউ কাউকে দিতে পারবে না। সেই জন্যই তো এমনটা করেছি। সারাদিন কোনো খাওয়া দাওয়া নাই। চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি করে রেখেছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেছে, কিন্তু ঘুম আসছে না। চোখ থেকে ঘুম নামক শব্দটা যেন উধাও হয়ে গিয়েছে। তখনই তার চোখের সামনে বেশি উঠছে যে সে আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে শুয়ে আছে। তার খুব ইচ্ছা করছে আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যেতে। কখন যে লোকটাকে জড়িয়ে ধরার মতো বদ অভ্যাস হয়ে গেছে সে নিজেও জানে না। একা ঘুমাতে ভয় করত, কিন্তু সেই ভয় কখন যে ওকে জড়িয়ে ধরায় কনভার্ট হয়ে গিয়েছে তা নিজেও ও অজানা। চোখের কোণে পানি বেয়ে পড়ছে। নিজেকে নিজেই প্রশ্ন করলাম, আচ্ছা লোকটা কি আমি চাই? ওকে ছাড়া যে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, তার মানে ওকে চাই আমার। হ্যাঁ, আমি কাল সকালেই ওর কাছে ফিরে যাব, কিন্তু সে কি আমায় মেনে নেবে?
আবার কি সে আগের মতন করে ভালোবাসবে? কলিজাটা ছিঁড়ে যাচ্ছে একদম মানুষটার জন্য। যত যাই হোক, এবার আর মানুষটাকে কোনো কষ্ট দেব না, মানুষটাকে নিজের করে আগলে রাখবো। মানুষটার বুকের মধ্যে যে আমার শেষ ঠিকানা, মরে গেলেও মানুষটার বুকের মধ্যে মাথা রেখে মরতে চাই। এসব ভাবতে ভাবতে কখন যে বোর হয়ে গেছে সে নিজেও জানে না। তারপর সে উজু করে সোজা জায়নামাজ নিয়ে রবের হাজিরা দিতে বসে যায়। নামাজ শেষ করে খোদার কাছে একটাই আবদার করে, আল্লাহ, আকাশকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। লোকটাকে যে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। তারপর রেডি হয় নেয়। একটা কাগজে ছোট করে 2 শব্দের একটা ওয়ার্ড লিখে ডাইনিং টেবিলের উপরে রেখে সে ঘর থেকে বের হয়ে পড়ে। সামিয়াকে ফোন দিয়ে সাথে নিয়ে নেয়। সকালবেলায় প্রীতির আম্মু নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখবে, এমন সময় একটা সাদা কাগজ চোখে পড়ে। তখন তিনি সেটা হাতে নিয়ে তুলে দেখে, মা, আমি আকাশের কাছে যাচ্ছি, জানি না সে আমায় মেনে নেবে কিনা। যদি মেনে নেয় তাহলে ওর সাথেই ঘরে ফিরবো, আর যদি না মেনে নেয় তাহলে এই মুখ আর কাউকে কখনো দেখাবো না, দূরে কোথাও চলে যাব। এমন কিছু দেখতে পেয়ে প্রীতির আম্মু দৌড়ে গিয়ে প্রীতির আব্বুকে কাগজটা দেখায়। প্রীতির আব্বু কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়ে যা করেছে, তারপর ভালো খারাপ আর কিছুই মাথায় আসছে না। এই প্রীতির বাবা, কি হয়েছে? আকাশ তো আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রীতির জন্য পারেনি। তাহলে এমন খারাপ ছেলের জন্য প্রীতির এমন দ্বারা উদ্যোগ নিল কি করে? সমস্ত কিছুর পিছনে যে প্রীতির হাত, সেটা ওর আম্মু জানে না। আকাশকে খারাপ বলো না, ওর নামে বাজে কথা বললেও পাপ হবে। এসব কিছুর পিছনে তোমার মেয়ের হাত ছিল, আকাশে কোনো দোষ নেই। মানে কি বলছো এসব? হ্যাঁ, ঠিকই বলেছি। প্রীতির সম্পর্কে এমন কিছু শুনতে পাবে তিনি কল্পনা করতে পারেননি। কিন্তু এখন মেয়ে যে ওর কাছে চলে গিয়েছে, সে যদি মেনে না নেয় তাহলে তো মেয়েটা উল্টাপাল্টা কিছু করে বসবে। জানি না আমি কিছু তোমার মেয়ের ব্যাপারে, তবে এতটুকু জানি তোমার মেয়ের শিক্ষা হওয়া উচিত। অন্যদিকে আকাশের রাতে ঘুম হয়নি। সে মেয়েটাকে নিজের জীবনে থেকেও বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু মেয়েটা তার ভালোবাসা মূল্য এভাবে দিবে সেটা ভাবতেই তার কলিজা ফেটে যাচ্ছে। না, আর ভালোবাসবো না আমি তোমাকে প্রীতি। যতটা ভালোবাসতাম এখন তার থেকে কয়েক গুণ বেশি ঘৃণা করব। আকাশের পরিবারের সবাই মিলে একত্রে নাস্তা করতে বসে সকালবেলা। এমন সময় কে একজন বাসায় কলিং বেল বাজায়। সাপা, একটু দেখতো কে এসেছে। আচ্ছা আম্মু, দেখছি। সে দরজা খুলে দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। এই যে, কে আপনি? প্লিজ আকাশকে একটু ডেকে দাও, আমি আমি ওর সাথে কথা বলবো। সাফা, কে এসেছে? আম্মু, চিনি না আমি। একটা মেয়ে এসেছে, বলছি ভাইয়াকে ডেকে দিতে। ওকে, দাঁড়াও আম্মু, আমি দেখছি কে আবার এত সকাল সকাল আমার খোঁজ করতে এসেছে। বলেই দরজার কাছে গিয়ে প্রীতিকে দেখে তো চোখ জোড়া কপালে উঠে গিয়েছে। ভাইয়া, কে এই মেয়ে? চিনি না আমি, কেই মেয়ে, ওকে চলে যেতে বল। বলে হেঁটে চলে আসতে যাব, ঠিক তখনই প্রীতি পিছন থেকে পা দুটো ঝাপটে ধরে। প্লিজ আকাশ, তুমি আমায় মাফ করে দাও। এই মেয়ে, পা ছাড়ো। না, আমি পা ছাড়বো না। তুমি আগে বলো আমায় মাফ করে দিয়েছো। এই মেয়ে, পা ছাড়তে বলেছি না? বলে ঝাটকা দিয়ে প্রীতির থেকে পা ছাড়িয়ে নিলাম। প্রচন্ড রাগ হচ্ছিল। কি সমস্যা তোর? হ্যাঁ, এখানে কেন এসেছিস? এত অপমান করার পরেও কি মন ভরেনি, নাকি আরো বাকি আছে অপমান করা? প্লিজ আমায় ভুল বোঝো না। রাগ তোর অনুতপ্ত তোর কাছে, তোর মতো মেয়ের দরকার নেই আমার। আকাশ, কি রে, কি হয়েছে? কে এই মেয়ে? বলে আকাশের আম্মু ডাইনিং টেবিল ছেড়ে উঠে আসে। আম্মু হবে কেউ, প্লিজ ওকে চলে যেতে বলো, না হয় আমি কিন্তু এখন ওকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। আরে বাবা, তুই এত রাখছিস কেন? এই মেয়ে কে তুমি? আমি আপনার ছেলের বউ। কি? হ্যাঁ, আমি আপনার ছেলের বউ। সে আমার উপরে রাগ করে আমায় ফেলে রেখে চলে এসেছে। আম্মু প্লিজ, আপনারা আমায় ফিরিয়ে দিয়েন না। আকাশ, ও যা বলছে তা কি ঠিক? হ্যাঁ আম্মু, কিন্তু ওর মতো অহংকারী মেয়ের চেহারাও আমি দেখতে চাই না। সে আমায় ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তুই বিয়ে করেছিস তা জানিও না, তার উপরে নতুন বউ বাড়িতে এসেছে আর তুই তাকে তাড়িয়ে দিচ্ছিস। আম্মু কিসের নতুন বউ? ওর মতন মেয়ে কারোর বউ হওয়ার যোগ্যতা রাখে না। বলেই প্রীতিকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ঘরের বাহিরে ফেলে রেখে এসে ভিতর থেকে দরজা আটকে দিলাম।
প্রীতি মাটির উপরে বসে ছোট বাচ্চার মতো নাক টেনে টেনে কান্না করছে আর বলছে, আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমায় মাফ করে দাও। আমি আর কোনো দিন এমন আচরণ করব না তোমার সাথে। কে শুনে কার কথা? যা, এবার কেন্দ্রে কেটে মর। এই জন্যই বলে সময় থাকতে তার মূল্য দিতে হয়, না হয় সময়ের চাকা উল্টো ঘুরে গেলে তখন কেন্দ্রে কেটেও লাভ হয় না। আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমায় মাফ করে দাও। আমি আর কোনো দিন এমন আচরণ করব না তোমার সাথে। কে শুনে কার কথা? দরজা আটকে দিয়েছে আকাশ। মাত্র বসেছিলাম যেই নাস্তা করব, কিন্তু এখন নাস্তা করার মুডটাই চলে গিয়েছে। নাস্তা না করে নিজের রুমে চলে আসলাম। এদিকে প্রীতির কান্না যেন আকাশের আম্মুর কলিজাকে ছিদ্র করে দিচ্ছে। তিনি দরজা খুলে প্রীতিকে ঘরে নিয়ে আসে। এই মেয়ে, এভাবে কাঁদছিস কেন? প্লিজ কান্না থামা। লক্ষ্মী মামুনি না আমার? আকাশ আমাকে কখনো মাফ করবে না। ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি। যখন সময় ছিল তখন আমি তাকে অবহেলা করেছি, আর এখন তার মূল্য দিতে হচ্ছে আমাকে। আমার আকাশকে চাই। আপনারা প্লিজ আমার আকাশকে এনে দেন। প্রীতির কান্নার গতিবেগ আরো বেড়ে যায়। এই মেয়ে, কান্না থামাতে বলছি না তোকে? একদম কান্না করবি না। তোর বর তোরই আছে, আর তোদের মাঝে কি হয়েছে জানি না, তবে তোকে আমার বউ হিসেবে খুব পছন্দ হয়েছে। আমি চাই তোরা দুজন সংসার কর। আন্টি, আকাশ আমার উপরে খুব রেগে আছে, সে আমার সাথে সংসার করবে না। এই মেয়ে, আন্টি কি রে? আম্মু বল। আম্মু, আকাশ আমার উপরে খুব রেগে আছে, সে আমার সাথে সংসার করবে না। শুন মা, তোকে একটা কথা বলি। আমার ছেলেটা একদম সাদাসিধা, ওর রাগ বেশিক্ষণ থাকে না। তুই হয়তো অনেক বড় কিছু করেছিস, তাই সে রাগ করে আছে। এখন তোর কাজ হচ্ছে ওর রাগ ভাঙানো, তাহলে দেখবি সমস্ত কিছুই আগের মতো হয়ে গেছে। আম্মু খুব রেগে আছে আমার উপরে, সে কিভাবে ভাঙাবো আমি ওর রাগ? এই বোকা মেয়ে, সেটাও কি আমার বলে দিতে হবে? ভালোবাসা দিয়ে ওর মন জয় করে নিবি। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা করলে চলবে না, তোকে পারতেই হবে। আর সাফা শোন, ওর ব্যাগটা নিয়ে আকাশের রুমে রেখে আয়। আকাশ কিছু বললে বলবি আমি বলেছি। আচ্ছা আম্মু। আর ভাবি যান শোনেন, ভাইয়াকে একা জয় করে নিলেই হবে না, তার ছোট বোনকেও জয় করতে হবে। মাথায় থাকে যেন। ভাইয়ের মতন করে আমাকেও ভালোবাসতে হবে, তাহলে আমি সাহায্য করব ভাইয়ের রাগ ভাঙাতে। আচ্ছা, বাসবো। সাফা প্রীতির ব্যাগটা নিয়ে আকাশের রুমে ব্যাগটা রেখে যখন আসতে যাবে তখনই, কিরে, ওই মেয়ের ব্যাগ আমার রুমে কেন? আম্মু বলেছে তোর রুমে রাখতে ভাবির ব্যাগ, আর বিদায় কেন হবে? আমাদের ভাবি বলে কথা, আমরাও চাই তুই তাকে মেনে নে। ইম্পসিবল, কখনোই না। ওই মেয়েকে আমি কখনোই মেনে নিব না। হয়েছে, আর বলিস না। সময় হলে ঠিকই মেনে নিবি, শুধু সময়ের অপেক্ষায়। এই সাফা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা কেন খারাপ হবে? যা সত্যি তাই বললাম। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আর ওই মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে কে? এই, তুই আমার উপর রাখছিস কেন? আম্মুর উপরে গিয়ে রাগ দেখা। আমি তো রাখিনি, আম্মু রেখেছে ওকে। আচ্ছা থাক তুই, আমি যাচ্ছি। রাগে পিত্তি ফেটে যাচ্ছে। আম্মুর কি খেয়ে দে কাজ নেই যে এমন একটা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে? উনি কি জানে যে এই মেয়ে আমার সাথে কত খারাপ আচরণ করেছে? না, ওই মেয়েকে আমি কখনোই মানব না। সবাই মেনে নিলেও আমি মানব না। দরকার হয় ঘর ছেড়ে চলে যাব। আবার রাতের বেলায় শুয়ে শুয়ে ফোন টিপছি, এমন সময় দরজার পাশে একটা ছায়ামূর্তি চোখে পড়ল। এই কে ওখানে? গলার আওয়াজ শুনতেই ছায়ামূর্তিটা গায়েব। দূর, আমার ভুল হবে হয়তো, কিন্তু না। একটু পর আবার লক্ষ্য করলাম ছায়ামূর্তিটা আগের জায়গাটায় দাঁড়িয়ে আছে। এবার আমি শিওর যে এখানে কোনো মানুষ দাঁড়িয়েছিল আগের বারও। এবার আর কোনো আওয়াজ করলাম না, চুপচাপ বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি প্রীতি দাঁড়িয়ে আছে। এই তুই এখানে কি করছিস? আর তুই এখনো এই বাড়িতে কেন? প্রীতির সাথে সাথেই আকাশের পায়ে পড়ে যায়। আকাশ, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে ওইরূপ আচরণ করব না। এই পাছার তুই, তোকে পড়া শেষ আমার। যে মানুষকে সম্মান দিতে জানে না সে মাপ চাওয়াই বেকার।
সত্যি বলছি, আমি আর কখনো এমন করব না। প্লিজ আমায় ফিরিয়ে দিও না। এই দেখ, তোর ফালতু ড্রামাগুলো দেখতে একদম ইচ্ছে করছে না। পা ছাড়, আর তুই তোর মতো থাক। কারণ আম্মু যেহেতু তোকে ঘরে ঢুকিয়েছে, ওনার উপরে আমি আর কিছু বলতে পারবো না। আকাশ, তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও, তাও তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটাতে চাই। এই তোকে একবার বলেছি যে কথা কানে যায় না। তোর মতো থার্ড ক্লাস মেয়ের এই সমস্ত ফালতু ড্রামাগুলো দেখতে আমার একদমই ইচ্ছে করছে না। পা ছাড় তুই, বলে জোর করে পা ছাড়িয়ে নিয়ে রুমে চলে যায়। প্রীতিও পিছনে পিছনে তার রুমে যায়। সেও নাচরবান্দা, যাই হোক না কেন সে হাল ছাড়বে না। তুই আবারও আমার পিছনে পিছনে রুমে এসেছিস, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভালো চাস তো রুম থেকে চলে যা বলছি। না, আমি যাব না বলেছি। আর তুই কি খারাপ করবি আমার? বলে আকাশকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়। প্রীতির এরূপ আচরণ দেখে আকাশ তো পুরো তুই আমার খারাপ করবি তাই না? এবার দেখ আমি তোর কি করি। বলে আকাশকে শক্ত করে খাটের সাথে চেপে ধরে আর আকাশের কপালে গালে ইচ্ছা মতো চুমু খেতে থাকে। নড়াচড়া করারও শক্তি পাচ্ছি না আমি। মেয়েটা আমায় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে খাটের সাথে। না হয় আমার সাথে পেরে ওঠার কথা না, তার থেকে বড় কথা সে আমার উপরে, তাই বেশি ফোর্স করতে পারছি না। এই বদমাস ছেলে, তুই কি আমায় এখনো মেনে নিবি না? না, তোমাকে আমি কখনোই মেনে নিব না। প্লিজ ছেড়ে দাও আমাকে। ওকে, তোর মানতে হবে না। আর ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না, এখনো তো অনেক কিছু করা বাকি। এই এই, কি করবা তুমি? কি করব দাঁড়াও দেখাচ্ছি। বলে আকাশের ঠোঁট নিজের ঠোঁটের দখলে নেয়। আকাশ যেন পাগল হয়ে গিয়েছে প্রীতির উষ্ণ ঠোঁটের স্পর্শে। সে নিজেও শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। প্রীতি একদম নৈশাক্ত করে দিয়েছে তাকে। ওই মেয়ে দাঁড়া, তুই আমাকে জোর করে কিস করেছিস তাই না? এবার দেখ আমি কি করি। আমি একদম পুরোপুরিভাবে ডুবে যাই প্রীতির নেশায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রীতি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিরে, এই মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে কখন? তখনই মনে পড়ে গতকাল রাতের কথা। রাতে আমাদের দুজনের মাঝে সমস্ত কিছু হয়েছে। আমি মাথায় হাত দিয়ে ফেলি। আল্লাহ, এটা কি করলাম আমি? সে না আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, তারপরেও এমন ধারা কাজ কিভাবে করলাম আমি ওর সাথে? না, ওকে ডাক দেওয়া দরকার। এই প্রীতি, উঠো। আর একটু ঘুমাতে দাও না প্লিজ। কিসের ঘুম? উঠ তুই, একদম কানের নিচে লাগাই দিব। এখন যদি ঘুম থেকে না উঠোস। এই কি হয়েছে, এত রেগে যাচ্ছ কেন? কি হচ্ছে জানিস না? তুই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিস, তারপরেও কেন আমায় এইসবে ইনভলভ করলি? আমি মানি না সেই ডিভোর্স, আমার তোমাকে চাই ব্যাস। মানো আর না মানো দিয়ে কিচ্ছু আসে যায় না। আমি মানি তোর আর আমার মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, সো আজকের পর তুই আমার ধারে কাছেও আসবি না। বলে ওকে টেনে হেঁচড়ে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দিলাম। ছি, কিভাবে করলাম আমি ওর সাথে এমন ধারা কাজ? কিভাবে মায়া করে ফেলেছে সে আমায় এক রাতের মধ্যে, যার মায়া থেকে বেঁচে উঠতে পারিনি আমি। না, এটা অন্যায় করেছি আমি। আজকের পর ওর ছায়া পর্যন্ত পারাবো না আমি। এই স্পর্শ করা তো দূরে থাক। দরজার ওপাশে দাঁড়িয়ে প্রীতি অজরে কান্না করছে। কাল রাতের পর আকাশ তার সাথে এমন তার আচরণ করবে সে ভাবতেও পারেনি। সে ভেবেছে হয়তো ওকে নিজের সস্তিত্ব দিয়ে হলেও আপন করে নেবে, কিন্তু সে ধারণা ভুল ছিল। মানুষটা কি করলে তাকে আবার আপন করে নেবে? নিজের ভুলের জন্যই যে মানুষটাকে হারাতে চলেছি। যেই মানুষটা আমায় বুকে নিয়ে ঘুমাতো, সে আজ টেনে হিচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে। হে আল্লাহ, তুমি আমায় পথ দেখিয়ে দাও। আমি আর পারছি না এভাবে থাকতে। চোখের পানিগুলো মুছে নিচে চলে যায়। কিরে, কেমন কাটলো রাত তোদের? আকাশ কিছু বলেনি তো? না আম্মু, কিচ্ছু বলেনি। আর রাত অনেক ভালো কেটেছে আম্মু। শোন, আস্তে আস্তে সবকিছুই আগের মতো হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধারণ কর মা। একদিনে তো আর সব আগের মতো হয়ে যাবে না, একটু সময় লাগবে। আর ধৈর্য ধরলে তার ফল পাওয়া যায়। হ্যাঁ আম্মু। অপরদিকে আকাশ এখনো নিজেকে নর্মাল করতে পারছে না। নিজের ভিতরে কেমন যেন একটা অপরাধবোধ কাজ করছে। তবে একটা জিনিস, প্রীতিকে কিন্তু সে এখনো ডিভোর্স দেয়নি। যদিও প্রীতি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, কিন্তু আকাশ তা করেনি। দিন পেরিয়ে চলছে, আকাশ সেই আগের জায়গাতে আটকে আছে। সে প্রীতিকে কখনোই ক্ষমা করবে না। প্রীতিও তার প্রচেষ্টা চালাচ্ছে, সেও হেরে যাবার মতো মানুষ নয়।
সে আকাশকে তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবে পেছনের সমস্ত অতীত। কিন্তু আকাশের রাগ কোনোভাবেই ভাঙাতে পারছে না। আকাশ তো প্রীতিকে তার ধারে কাছেও ঘেঁষতে দেয় না। কিন্তু রাতের বেলায় দুজনে একই সাথেই রুমে থাকে, মাঝে বাংলাদেশ আর পাকিস্তান বর্ডারের মতো করে কোলবালিশ দিয়ে। কিন্তু কে মানে সেই বর্ডার? আকাশ ঘুমিয়ে গেলে প্রীতি কোলবালিশটা সরিয়ে তাকে জড়িয়ে ধরে, আর সকালবেলা আকাশ ঘুম থেকে ওঠার আগেই প্রীতি তাকে ছেড়ে দেয়। একদিন সকালবেলায় প্রীতির বাবা মা প্রীতিকে দেখতে আসে। প্রীতি আগের চাইতে অনেক শুকিয়ে গেছে। তারা প্রীতির চেহারা দেখেই বুঝে ফেলে যে তাদের মধ্যে কোনো কিছুই ভালো চলছে না। প্রীতি, তোকে একটা কথা বলি, আজ তোর ভুলের জন্যই তোর এমন হাল হয়েছে। চুপ করে আছি বাবার কথা শুনে, কি বলবো? যা সত্যি তাই বলেছি। কিন্তু নিজের শরীরের তো খেয়াল রাখবি নাকি? ভুল করেছিস সেটা মানলাম, কিন্তু নিজের শরীরের এমন হাল করেছিস কেন? জানিস তোর উপর আমার অনেক রাগ ছিল, কিন্তু এখন তোকে দেখার পর সমস্ত রাগ পানি হয়ে গেছে। মারে চল তুই আমাদের সাথে, তোকে আর এখানে থাকতে হবে না। আর জামাইকে আমি বুঝিয়ে বলবো, সে যেন তোকে আবার মেনে নেয়। বাবা, তার আর কোনো প্রয়োজন নেই। আকাশ কখনো আর আগের মতো করে আমায় ভালোবাসবে না। তুমি যতই মিনতি করো না কেন, কাজ হবে না। কারণ একবার মানুষের মন থেকে উঠে গেলে পরবর্তীতে তাকে জায়গা দেওয়া অনেক কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর আমি মরি বা বাঁচি, কিন্তু এবারেই আমি ছাড়বো না। যতদিন হায়াত আছে এ বাড়িতেই থাকবো, আর আকাশকে মানানোর চেষ্টা করব। মারে বিশ্বাস কর, তোর চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পাচ্ছি আমি। সেদিন হয়তো রাগের বসে তোকে অনেকগুলো কথা শোনাইছি, কিন্তু আজ মন থেকে দোয়া করব আকাশ যাতে তোকে আবার মেনে নেয় আর আগের মতো করে ভালোবাসে। হ্যাঁ, এটাই করো। সারাদিন থেকে বিকেলবেলায় ওনারা নিজেদের বাসা ফিরে যান। ওনারা থাকাকালীন সময়ে আকাশ তাদেরকে বাবা মার মতোই সম্মান করেছে। বিগত কিছুদিন ধরে রিপিতি লক্ষ্য করছে তার সাথে কেমন যেন অদ্ভুত ধরনের কিছু একটা ঘটেছে। সে অনুভব করে সে মা হতে চলেছে। তার খুব ইচ্ছে করছে আকাশকে বলতে, আকাশ, আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে, এবার তো তুমি আমায় মেনে নাও। কিন্তু না, সে ভালো করে জানে যে আকাশ তাকে মেনে নেবে না, যতই বলুক না কেন। তাই সে বিষয়টা নিজের ভিতরে লুকিয়ে রাখে। প্রীতি দিন দিন কেমন যেন দুর্বল হয়ে পড়ছে। এখন আর আগের মতো আকাশকে বিরক্ত করে না, কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। আগে তো আকাশকে হাজার রকম ভাবে মানানোর চেষ্টা করত, সবসময় ওর কেয়ার করত, কোনো দিকে যেন কমতি না থাকে। কিন্তু এখন আর সেরকম কিছুই করে না। আর করবেই বা কি করে? সে নিজের কেয়ারই ঠিক মতন করতে পারছে না। ইদানিং প্রীতি যেন কেমন নীরব হয়ে গিয়েছে। আচ্ছা, মেয়েটার কিছু হলো না তো? মেয়েটা আগে সব সময় আমার পিছে পিছে পড়ে থাকতো, সব সময় আমার দেখাশোনা করত, কিন্তু এখন কেমন যেন এক ধরনের হয়ে গিয়েছে। সে কি জানে না যে তাকে নিয়ে যে খাচ্ছিল সেটা ভালোবাসা দিয়ে অনেক আগে সে পূরণ করে দিয়েছে? না, ওর সাথে আবার আগের মতো হয়ে যাব। খুব ভালোবাসবো মেয়েটাকে, একদম শুরুতে যেমন বেসেছিলাম ঠিক তেমন করেই ভালোবাসবো। কিন্তু শুরুটা করব কিভাবে? সমস্ত কিছুই যে গুলিয়ে ফেলছি, আর ওকে ইগনোর করতে করতে কেমন যেন একটা সংকোচ বোধ চলে এসেছে নিজের মধ্যে। না, সময় করে বলে দিব যে ওকেও আমি ভালোবাসি, আর সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চাই তোমার সাথে পথ চলা। একদিন রাতের বেলায় সবাই মিলে খেতে বসেছি, প্রীতিও আমাদের সাথে খেতে বসেছে। সে প্লেটে খাবার নিয়ে না খেয়ে সেটা হাত দিয়ে নাড়াচাড়া করছে। এই মেয়ে, না খেয়ে বসে আছো কেন? কোনো কথা বলছি না। আকাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে নজরটা নিচে নামিয়ে ফেললাম। একদম খেতে ইচ্ছে করছে না, খাবার যেন পেট দিয়ে ঢুকছেই না। মুখটা পুরো তেতো হয়ে আছে, যা খাচ্ছি তাই যেন বিষের মতো মনে হচ্ছে। প্রীতির এমন আচরণ দেখে বুঝতে বাকি রইল না যে মেয়েটার কিছু একটা হয়েছে। ওর অসহায় চাহনিটা কিছু একটা ইঙ্গিত করছে আমায়। কোনো কথা না বলে ওর সামনে থেকে খাবারের প্লেটটা নিয়ে নিলাম। আকাশের এমন কর্মকাণ্ড দেখে প্রীতি থ হয়ে দাঁড়িয়ে আছে ওর দিকে। অনেক সময় ধরে দেখছি খাবার না খেয়ে খালি খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছো। তোমার আর খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। এখনই চোখের কোণ বেয়ে পানি পড়বে অবস্থা। লোকটা আমায় খাইয়ে দিবে, যেটা বিশ্বাসই হচ্ছে না। কোনো কথা না বলে ওর হাত থেকে খাবারটা খেয়ে নিলাম। এখন কেমন যেন আবার তেতো লাগছে না। পুরোটা খাবার সে আমায় নিজ হাতে খাইয়ে দিয়েছে। ভেতরটা খুশিতে ভরে উঠেছে। খাবার শেষ করে উঠতে যাব এমন সময় শাশুড়ি আম্মা বলল, প্রীতি বসো, সবার সাথে একটু কথা আছে।
সবার খাওয়া শেষ হোক। আচ্ছা আম্মু। কিছুক্ষণ পর সবার তো খাওয়া শেষ, তাহলে এবার বলি। আমি চাচ্ছিলাম আমরা পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যাব। আকাশ, কি বলিস, কেমন হবে? হ্যাঁ আম্মু, অনেক ভালো হবে। অনেক দিন হয়েছে যে সবাই মিলে ঘুরতে যাওয়া হয় না। আচ্ছা, তাহলে কাল আমরা সবাই মিলে পাহাড়ি এলাকায় ঘুরতে যাব। সবাই রেডি হয়ে থেকো। এদিকে ভিতরে ভিতরে আকাশ তো সেই খুশি, কারণ এমন একটা সুন্দর প্লেস খুঁজছিল যেখানে সে প্রীতিকে প্রপোজ করবে। আমার দুনিয়াদারি যেন মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। প্রীতি বলে সজোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর সবাই মিলে ওদের হসপিটাল নিয়ে যায়। এভাবেই কেটে যায় 3টা দিন। আজ 3 দিন পর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফেরার পর প্রীতিকে কোথাও দেখতে পাচ্ছি না। পাশে তাকিয়ে দেখি একজন নার্স দাঁড়িয়ে আছে। এই যে নার্স, আপনি আমার প্রীতিকে দেখেছেন? সে কোথায়? আপনি প্লিজ ওকে একটু ডেকে দিন না। নার্স কেবিন থেকে বের হয়। এই যে আপনাদের মধ্যে প্রীতিকে, প্লিজ তিনি একটু ভেতরে আসুন। আকাশের আম্মু কেবিনের ভিতরে যায়। আকাশ ওর আম্মুকে দেখতে পেয়ে, আম্মু, প্রীতি কেমন আছে? সে ঠিক আছে তো? বাবা, তুই প্লিজ শান্ত হ। না, আমি শান্ত হব না। আগে বলো, প্রীতি ঠিক আছে তো? বাবা, প্রীতি আর এই দুনিয়ায় নাই। বলে কান্না করে দেয়। কোনো কথা বের হচ্ছে না আকাশের মুখ দিয়ে। এমন কথা শোনার পর চোখের জলে পুরো বালিশ ভিজে গেছে। আকাশকে রিলিজ করে বাড়িতে আনা হয়। তার দুনিয়াদারি কেমন যেন থমকে গেছে। প্রীতি এই দুনিয়ায় নাই, সেটা এখনো তার বিশেষ হচ্ছে না। কিভাবে পারলি তুই আমায় একা করে চলে যেতে? এখন আমার কি হবে? তুই কি একটাবারও ভাবলি না তুই ছাড়া যে আমি অসম্পূর্ণ? এখন আমার দেখাশোনা কে করবে? প্লিজ তুই ফিরে আয়। না হয় তুই যেখানে আছিস সেটাই আমাকেও নিয়ে চল। বলেই কান্না করতে থাকে। প্রীতি মারা গেছে আজ 1 মাস পূর্ণ হয়েছে। এই 1 মাসে আকাশ সূর্যের আলো পর্যন্ত দেখেনি। সারাটা দিন নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। তার একটাই কথা, প্রীতিকে ছাড়া সে অসম্পূর্ণ। প্রীতি যা যা ব্যবহার করত সেখানে সেখানে প্রীতি হাতের ছোঁয়া লেগেছে। সেগুলো বুকের সাথে জড়িয়ে ধরে সারা দিন কান্না করে। আলমারিতে প্রীতির পছন্দের একটা জামদানির শাড়ি ছিল। আকাশ আলমারি খুলে সেটা নামায়, তারপর সেটাকে শক্ত করে জড়িয়ে ধরে। এটা তোর সবচাইতে পছন্দের একটা শাড়ি ছিল। এখন এই শাড়িগুলো কে পরবে? কে শাড়িগুলো পরে আমার সামনে বারবার ঘুরঘুর করবে? শুধু এই আশায় যে আমি তাকে কাছে টেনে নিব। আকাশ অজরে কান্না করছে শাড়িটাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই শাড়ি বাস থেকে কিছু একটা নিচে পড়ে। আকাশ সেটাকে হাতে নিয়ে দেখে একটা ফাইল, যেটাতে মেট্রোপলিটন হসপিটালের নাম লেখা। ফাইল খুলে দেখে তার ভিতরে লেখা ছিল কিভাবে শরীরের যত্ন নেবে, কিভাবে বেবির যত্ন নেবে। তার মানে প্রীতি মা হতে যাচ্ছিল আর সে লুকিয়ে ডক্টর দেখিয়েছে। না হয়তো আমি জানতাম। এটা দেখার পর ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করি। কলিজারে, তুই কেন আমায় বাঁচাতে গেলি? তোর জায়গায় আমি মরে যেতাম। তাও তো তুই আর আমার বেবিটা ভালো থাকতি। তোর মৃত্যুর জন্য যে আমি দায়ী। আমি যে নিজেকে কোনো দিনই ক্ষমা করতে পারবো না। বাকিটা জীবন কিভাবে কাটাবো আমি? আত্মহত্যা যে মহাপাপ। না হয় আমিও নিজেকে শেষ করে দিতাম। অতিরিক্ত প্রেসারের ফলে সেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার উপরে খাওয়া দাওয়া নেই। একটা সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। হয়তো প্রীতি তাকে স্মরণ করছে পরপরে সংসার করার জন্য দুজন মিলে। কলিজা, তুমি থাকো সেটাই, যেটাই থাকবে না কোনো মরণের ভয়। আমিও আসিতেছি সেটাই, মৃত্যু সুধা পান করিয়া দুজনে মিলিয়া করিব মৃত্যুকে জয়।